মাঘ মাসের শেষের দিক। ঠান্ডা বেশ জমিয়ে পড়েছে। মামার বাড়ির কিছুটা দূরে একটা বাঁশ বাগান। সেখান থেকে মুহুর্মুহু শিয়াল ডেকে উঠছে। ঘরে দুটো মানুষ, আমি আর আমার মাসি। আমি ছোট ছোট ভূতের গল্প লিখি, তাই মাসি বলল, বিট্টু, তুই তো কত গল্প লিখিস, আজ একটা গল্প শোনা। কিন্তু ভূতের গল্প শুনবো। চারদিকে অন্ধকার, বাইরে শিয়াল ডাকছে, এরম সময় ভূতের গল্প ছাড়া জমবে না। বেশ, তাহলে শোনো একটা গল্প। আমি আর আমার বন্ধু একবার ভীষণ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম। ভীষণ বলার কারণ শোনো তবে। নমস্কার, ভৌতিক টক উইথ সন্দীপের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন। শুনতে থাকুন আজকের আরও একটি হাড় হিম করা ঘটনা, হাড় হিম করা গল্প নিয়ে আমি হাজির হয়েছি। ভৌতিক টক উইথ সন্দীপ, শুনতে থাকুন আজকের এপিসোড। বাবু, বেড়াতে এসেছেন, বেরিয়ে ফিরে যান। ওই দ্বীপে যাবেননি, ওখানে দোষ লেগেছে। আমরা একটু অবাক হলুম। দোষ লেগেছে মানে কি? দ্বীপের আবার দোষ লাগে কি করে? বিমান বলল, বুড়ো কর্তা, তুমি যা টাকা চেয়েছো তাই দিতে আমরা রাজি হয়েছি। তবু তুমি আমাদের নিয়ে যাচ্ছ না কেন? ওই দ্বীপে কি আছে? বুড়ো মাঝি তার সাদা দাড়ি চুলকোতে চুলকোতে বলল, কিছুই নেই, সেই কথাই তো বলছি। শুধু শুধু ওখানে গিয়ে কি করবেন? বুড়ো মাঝি হাল ধরেছে আর দাঁড়বাইছে নাতি। এই নাতির বয়স তো 14 বছর হবে। ওর নাম সুলেমান। সে কেমন যেন ভয়ে ভয়ে তাকিয়ে আছে আমাদের দিকে। বুড়ো মাঝি যতই না বলছে ততই আমাদের জেদ চেপে যাচ্ছে। একটা সাধারণ দ্বীপ, সেখানে কি এমন ভয়ের ব্যাপার থাকতে পারে? কত জাহাজ যাচ্ছে সেখান দিয়ে, সেরকম কিছু থাকলে সবাই জানতে পারত। হলদিয়াতে বিমানের দাদা চাকরি করে। আমি আর বিমান কয়েকদিনের জন্য সেখানে বেড়াতে গেছি। হলদিয়াটা জায়গাটা বেশ সুন্দর। নতুন বন্দর, নতুন শহর গড়ে উঠেছে। চারিদিকে সবই নতুন নতুন বাড়ি আর অনেক ফাঁকা জায়গা। শহরটার একদিকে গঙ্গা আর একদিকে হলদি নদী। সকালবেলা নদীর ধারে জেলেরা মাছ বিক্রি করতে আসে। আমরা সেই মাছ কিনতে গিয়েছিলাম। ঘাটে অনেকগুলো নৌকা বাঁধা। নৌকা দেখেই আমাদের মনে হলো একটা নৌকা ভাড়া করে নদীতে বেরিয়ে এলে কেমন হয়। একজন মাঝিকে জিজ্ঞেস করতেই সে রাজি হয়ে গেল। 30 টাকা দিলে সে যতক্ষণ ইচ্ছে আমাদের ঘুরিয়ে আনবে। আমি আর বিমান দুজনেই সাঁতার জানি, সুতরাং আমাদের জলের ভয় নেই। বিমান তো সুইমিং কম্পিটিশনে একবার প্রাইজও পেয়েছে। আমি আগেই শুনেছিলাম যে হলদিয়ার কাছে একটা দ্বীপ আছে, তার নাম আগুনমারির চর। আগে সেই চরটা মাঝে মাঝে জেগে উঠত, এখন আর ডোবে না। এখন সেখানে গাছপালা জন্মে গেছে। কোনো মানুষজন অবশ্য সেখানে এখনো থাকে না। নৌকা দেখেই আমার ওই দ্বীপটার কথা মনে এসেছিল। নতুন দ্বীপ মানেই তো নতুন দেশের মতন। ওখান থেকে ঘুরে এলেই একটা নতুন দেশ দেখা হয়ে যাবে। অনেক দিন বাদে যখন ওই দ্বীপেও অনেক ঘরবাড়ি হয়ে যাবে, কলকারখানা বসবে, তখন আমরা বলবো, জানো, যখন আমরা আগুনমারিতে গিয়েছিলুম তখন এসব কিছুই ছিল না, শুধু গাছপালা ছিল। গাছপালা ছাড়া আর কি আছে সেই দ্বীপে? বুড়ো মাঝি ভয় পাচ্ছে কেন? নৌকায় চড়বার সময় মাঝিদের কখনো চটাতে নেই, সেই জন্য আমি অনুনয় করে বললুম, ও বুড়ো কর্তা, বলো না সেখানে কি আছে? কেন আমাদের যেতে বারণ করছো? বুড়ো মাঝি বলল, কিছুই নেই তো বলছি গো বাবু, শুধু কয়েকটা গাছ আর বালি আর ওই শামুক ঝিনুক ভাঙা। বিমান বলল, তাহলে আমাদের সেখানে নিয়ে যেতে চাইছো না কেন? সেখানে কি ভয়ের কিছু আছে?
বুড়ো মাঝি বলল, আকাশে মেঘ দেখছো না বাবু? এখন আর অত দূরে যাওয়া ঠিক নয়। এই কিনারায় কিনারায় থাকাই ভালো, বুঝলে? তুমি কি আমাদের ছেলে মানুষ পেয়েছো? সামান্য মেঘ, এতে কখনো ঝড় ওঠে? তুমি আমাদের নিয়ে যেতে চাও না, তাই বলো। আমি বুড়ো মাঝির নাতিকে জিজ্ঞেস করলুম, সুলেমান, তুমি গেছো সেই দ্বীপে, সেখানে ভয়ের কিছু আছে? সুলেমান দাদুর দিকে তাকালো একবার, তারপর বলল, ভয়ের কিছু নেই কো, অন্য কিছু দেখা যায় না। তবে সেখানে গেলি মনটা কেমন কেমন করে, মনটা খারাপ হয়ে যায়। এ তো আরো অদ্ভুত কথা। একটা দ্বীপে গেলে মন খারাপ হয়ে যাবে? আমি আর বিমান দুজনেই হেসে উঠলুম। তাহলে তো যেতেই হবে সেখানে। বুড়ো মাঝিকে বললাম, তুমি যদি না যেতে চাও তো আমাদের ফেরত নিয়ে চলো, আমরা অন্য নৌকা ভাড়া করব। বুড়ো মাঝি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনাদের কাছ থেকে টাকা নিয়েছি, সে টাকা ফেরত দেওয়া পাপ। তবে চলেন নিয়ে যাই, পরে যেন আমাকে দোষ দেবেন না। ওরে সুলেমান, ভালো করে টান রে বাপ। আকাশে মেঘ আছে বটে, কিন্তু জমাট কালো নয়। সেই মেঘের ছায়া পড়েছে জলে। রোদ নেই, বেশ ছায়া ছিল। নদীতে বড় বড় ঢেউ। এখানে নদী প্রায় সমুদ্রের মতন, এপার ওপার দেখাই যায় না। খানিকক্ষণ পরে বুড়ো মাঝি ডান দিকে হাত তুলে বলল, ওই যে দেখেন, ওটা হলো আগুনমারির চর, দেখলেন তো? আমি আর বিমান দুজনেই ঘাড় ফেরালুম। মনে হলো নদীর বুকেই যেন কয়েকটা গাছ মাথা তুলে দাঁড়িয়ে আছে। মাটি দেখা যাচ্ছে না। বুড়ো মাঝি বলল, দেখা হলো তো, এবারে নৌকা ঘোরাই। আমি আর বিমান একসঙ্গে বলে উঠলুম, সে কি, আমরা কাছে যাব না? কাছে গিয়ে কি করবেন? আর তো দেখার কিছু নাই। বিমান এবারে বেশ রেগে গিয়ে বলল, তোমার মতলব কি বলো তো বুড়ো কর্তা? ওই দ্বীপে কি তোমার কোনো জিনিসপত্র আছে? ওখানে আমাদের যেতে দিতে চাও না কেন? বুড়ো মাঝি আমতা আমতা করে বলল, দেখা তো হলোই, আরো কাছে মানে গিয়ে লাভটা কি? লাভ লোকসানের কথা নয়, আমরা ওই দ্বীপে নেমে হাঁটতে চাই। বুড়ো মাঝি এবারে খুব জোরে হাল ঘোরাতেই নৌকাটা তড়তড়িয়ে এগিয়ে গেল। দ্বীপটার একেবারে কাছে পৌঁছে নৌকাটার মুখ ঘুরিয়ে নিয়ে বুড়ো বলল, এবার নামুন। সেখানটায় অন্তত 1 হাঁটু জল, তারপর কাদা মাটি। বিমান বলল, আর একটু এগো, এখানে নামবো কি করে? বুড়ো মাঝি এবার রাগে গড়গড়িয়ে বলল, আপনাদের বাবু, এখানেই নামতে হবে। আমার নৌকা ওই চরের মাটি ছোবে না, ও মাটি অপয়া। বিমান আরো কিছু বলতে যাচ্ছিল। আমি বললুম, ঠিক আছে ঠিক আছে, আমরা এখানেই নামবো। জুতো খুলে রাখলুম নৌকায়। তারপর হাঁটু পর্যন্ত প্যান্ট গুটিয়ে নেমে পড়লুম জলে। ছপ ছপ করে এগিয়ে গেলুম দ্বীপটার দিকে। বুড়ো মাঝি নৌকাটাকে আরও গভীর জলের দিকে নিয়ে গিয়ে ঝপাং করে নোঙর ফেলে দিল। দ্বীপটাতে ছাড়া ছাড়া গাছপালা রয়েছে, তারপর ধু ধু করছে বালি। সেই বালিতে কোথাও কোথাও ঘাস হয়েছে। একটা খড়ের চালা ঘরও রয়েছে একপাশে। সেই ঘরে কিন্তু কোনো মানুষ নেই। কাদা মাখা পায়ে ওপরে উঠে আমরা বালিতে পা ঘষে নিলুম। বিমান বলল, একটা কিছু ফ্ল্যাগ নিয়ে এলে হতো, তাহলে সেই ফ্ল্যাগটা পুঁতে আমরা এই দ্বীপটা দখল করে দিত। আমি বললুম, তা কি করে হবে? আগেই তো এখানে মানুষ এসেছে, দেখছিস না ঘর রয়েছে। আমার ঘরটার কাছে গিয়ে দেখলুম তার মধ্যে পাতা আছে একটা খাটিয়া, আর চতুর্দিকে ছড়িয়ে আছে শুকনো গোবর। জায়গাটার বিচ্ছিরি গন্ধ। বিমান বলল, এখানে লোকেরা গরু চড়াতে আসতো, কিন্তু গরুগুলোকে নিয়ে আসতো কি করে, তাই তো? আমি বললুম, বড় বড় নৌকায় করে নিয়ে আসতো, আমি নৌকায় গরু মোষ পার হতে দেখেছি। তারা এখন আর আসে না কেন? বর্ষাকাল এসে গেছে, সেই জন্য এখন আসে না।
এত সোজা কথা। দ্বীপটা কিরকম চুপচাপ লক্ষ্য করছিস? কোনো শব্দ নেই। মানুষজন নেই, শব্দ হবে কি করে? তবু আমি কিন্তু একটা শব্দ শুনতে পাচ্ছি, কান পেতে শোন। দুজনেই চুপ করে দাঁড়ালুম। সত্যি খানিকটা দূরে গাছপালার আড়াল থেকে মাঝে মাঝে একটা ফোঁস ফোঁস শব্দ পাওয়া যাচ্ছে। কেউ যেন নিঃশ্বাস ফেলছে খুব জোরে। কোনো মানুষ অবশ্য অত জোরে নিঃশ্বাস ফেলতে পারে না। বিমানের মুখটা শুকিয়ে গেল, চোখ বড় বড় করে বলল, ওটা কিসের শব্দ বলতো সুনীল? সাপ নাকি? সাপ অত জোরে ফোঁস করে? সমুদ্রে বড় বড় অজগর সাপ থাকে শুনেছি। সমুদ্র থেকে যদি এখানে চলে আসে, ওই জন্যই বোধহয় মাঝিরা এখানে আসতে ভয় পায়। একটা অজগর সাপ থাকলে সেটাকে মেরে ফেলতে পারতো না? চল এগিয়ে গিয়ে দেখি। সঙ্গে লাঠি ফাটি কিছু একটা আনলে হতো। ভয় পাচ্ছিস কেন? বড় সাপ তো আর তাড়া করে এসে কামড়াতে পারে না। ডান দিকে খানিকটা দূরে দু তিনটে বড় বড় গাছের পাশে একটু ঝোপ ঝাড়ের মতন শব্দটা আসছে সেদিক থেকেই। আমরা গুটি গুটি পায়ে এগোলুম সেদিকে। শব্দ মাঝে মাঝে থেমে যাচ্ছে। কাছাকাছি গিয়ে আমি ভয় পেয়ে বিমানের হাত চেপে ধরলাম। ঝোপের মধ্যে কি যেন বিশাল একটা জন্তু রয়েছে। বিমান বলল, ওটা তো একটা মোষ, কাত হয়ে শুয়ে আছে। এবারে আরেকটু এগিয়ে আমরা মোষটার মাথাটা দেখতে পেলাম। দেখলেই বোঝা যায় মোষটা মরে যাচ্ছে। মোষটার দু চোখ দিয়ে গড়িয়ে পড়ছে জল। ওরকম করুণ চোখ আমি কখনো দেখিনি। মোষটা মাঝে মাঝে নিঃশ্বাস ফেলছে, তখন তার পেটটা ফুলে উঠছে। ওইটুকুতেই বোঝা যায় যে ও বেঁচে আছে। আমি বললুম, এত বড় একটা মোষ, কি হয়েছে ওর? সাপে কামড়েছে? বিমান বলল, অসুস্থ হতে পারে, মোষেরাও তো অসুস্থ হয়। কিন্তু কোনো লোকজন নেই, একলা একলা একটা মোষ এখানে পড়ে আছে। মোষের মালিক বুঝতে পেরেছে ও আর বাঁচবে না, সেই জন্য একে ফেলে রেখে চলে গেছে। আমরা আর ঝোপটার মধ্যে না ঢুকে এদিক ওদিক ঘুরতে লাগলুম। যতবার মোষটার নিঃশ্বাসের শব্দ শুনছি ততবারই মন খারাপ লাগছে। বিমান বলল, একটা জিনিস লক্ষ্য করেছিস? এখানে গাছের পাতাগুলো কেমন যেন শুকনো শুকনো। এখন বর্ষাকালে তো গাছের পাতা শুকিয়ে যায় না। আমি বললুম, গাছগুলোর ছাল খসে পড়েছে অনেক জায়গায়। এখানে তো জল না, তাই বোধহয় গাছের স্বাস্থ্য ভালো থাকে না। বাজে কথা বলিস না। সুন্দরবনে অত গাছ রয়েছে না? সেখানকার জল তো আরো বেশি নোনা। এখানকার গাছগুলোর বোধহয় কিছু একটা রোগ হয়েছে। ওটা কি রে? ওটা তো একটা পাথর। আশ্চর্য তো, খুবই আশ্চর্য ব্যাপার। কিসের আশ্চর্য? তুই বুঝলি না? গঙ্গা নদীর দ্বীপে পাথর আসবে কি করে? কেন? এখানে কি কোথাও পাথর আছে? এদিকে কি কোথাও পাহাড় আছে? এখানে এত বড় একটা পাথর কে নিয়ে আসবে? পাথরটা এমনিতেই খুবই সাধারণ, একটা মাঝারি ধরনের আলমারির সাইজের। যে কোনো পাহাড়ি জায়গায় গেলে এরকম পাথরের চাই পড়ে থাকতে দেখা যায়, কিন্তু নদীর ওপর একটা নতুন দ্বীপে ওরকম পাথর তো দেখতে পাওয়া স্বাভাবিক নয়। আমরা পাথরটার কাছে গেলুম। সেটার গায়ে শ্যামলা জমে গেছে। আমি পাথরটার গায়ে হাত দিয়ে বললুম, সমুদ্রের তলায় অনেক জায়গায় ডুবো পাহাড় থাকে, হয়তো গঙ্গায় এখানটায় ডুবো পাহাড় আছে। দ্বীপটা তৈরি হবার সময় পাথরটা উঠে এসেছে। বিমান হাঁটু গেড়ে বসে পড়ে বলল, তোর কি বুদ্ধি! পাথর কি হালকা জিনিস যে জলের উপরে ভেসে উঠবে? তাছাড়া দেখ, এর তলায় কিছু ঘাস চাপা পড়ে আছে। এই দ্বীপটা হবার পরে কেউ পাথরটা এখানে এনেছে, কিন্তু শুধু শুধু কেন এত বড় একটা পাথরকে এখানে বয়ে আনবে? আমি পাথরটার গায়ে হাত বুলোতে বুলোতে বললুম, উল্কা নয় তো, অনেক সময় উল্কার টুকরো পৃথিবীতে এসে পড়ে। বলতে বলতে আমি মাথা ঘুরে মাটিতে পড়ে গেলুম। বিমান দারুণ ভয় পেয়ে চেঁচিয়ে উঠল। কি হলো সুনীল? কি হলো তোর? জানি না, হঠাৎ কেমন যেন মাথাটা ঘুরে গেল। উফ! চুপ করে বসে থাক, উঠিস না।
আমার কিছু হয়নি। তবু বসে থাক। একটা জিনিস দেখ সুনীল, এই পাথরের নিচের ঘাসগুলো দেখ, কেমন যেন খয়েরি হয়ে গেছে। ঘাস চাপা পড়লে হলদে হয়ে যায়, কিন্তু খয়েরি। তুই কখনো খয়েরি ঘাস দেখেছিস? এ বোধ হয় অন্য জাতের ঘাস। পাশের ওই গাছটা দেখ, এই গাছটার গাটা লাল। আমি লাল রঙের গাছ কখনো দেখিনি। বিমান, ওই যে মোষটা মরে যাচ্ছে, ওর জন্য আমার খুব কষ্ট হচ্ছে, বুঝলি? আমারও খুব কষ্ট হচ্ছে রে। এমনি এমনি একটা মোষ মরে যাচ্ছে। ইস, মোষটাকে ওর মালিক কেন যে ফেলে গেল। বিমান, আমার ইচ্ছে করছে এখানে শুয়ে পড়তে। খুব ক্লান্ত লাগছে। মন্দ বলিসনি, এখানে খানিকক্ষণ শুয়ে শুয়ে কাটিয়ে দিলে বেশ হয়। যদি নৌকাটা চলে যায়? ইস, গেলেই হলো, পুরো পয়সা দিয়েছি না। তাছাড়া যদি যায় তো চলে যাক, আমরা এখানেই থেকে যাব। হঠাৎ আমি লাফিয়ে উঠে পড়লুম, দারুণ জোরে চেঁচিয়ে উঠলুম। বিমান, বিমান, ওই পাথরটা জ্যান্ত। বিমান বলল, কি বলছিস? তোর মাথা খারাপ হয়ে গেছে? না রে, আমি সত্যি দেখলুম পাথরটা নড়ে উঠলো। কি বলছিস চাতা? পাথরটা নড়বে কি করে? আরে আমি স্পষ্ট দেখলুম পাথরটার পেটের কাছে একবার যেন চুপসে গেল, আবার ফুলে উঠলো, ঠিক ব্যাঙের মতন। দূর, পাথরের আবার পেট কি? তুই ভুল দেখেছিস। আরে মোটেই ভুল দেখিনি। বিমান গিয়ে পাথরটার গায়ে হাত দিতেই আমি বিমানের অন্য হাতটা ধরে এক হ্যাঁচকা টানে সরিয়ে আনলুম ওকে। আমার বুকের মধ্যে দুম দুম আওয়াজ হচ্ছে। ওই পাথরটার গায়ে হাত দিয়েই আমি মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম। ওই পাথরটার কিছু একটা ব্যাপার আছে। দূরে শুনতে পেলুম বুড়ো মাঝি আর সুলেমান চেঁচিয়ে চেঁচিয়ে ডাকছে, বাবু, বাবু। আমি বললুম, চল বিমান, নৌকায় ফিরে যাই। বিমান বলল, না, এক্ষুনি যাব না, এখানে শুয়ে থাকবো বললুম যে। বিমানকে প্রায় জোর করেই আমি টানতে টানতে নিয়ে চললুম। তারপর নৌকোয় উঠেই বুড়ো মাঝিকে বললুম, চলো শিগগির চলো। নৌকায় উঠে বিমান লম্বা হয়ে শুয়ে রইল। তার চোখ দুটো ছলছল করছে। ভাঙা গলায় বলল, আমার কিছুই ভালো লাগছে না রে। সুলেমান আমাদের দিকে চোখ বড় করে তাকিয়ে আছে। আমি তাকে জিজ্ঞাসা করলুম। ওই দ্বীপে গেলে তোমাদের কি হয় বলো তো? সুলেমান বলল, কি জানি বাবু, ওখানে গেলে এই মনটা কেমন কেমন করে, কাজ করতে ইচ্ছে করে না, শুয়ে থাকতে ইচ্ছে করে। বুড়ো মাঝি বলল, বাবু, আগে তো আমরা ওই চরে যেতুম। বেশি ঝড় বৃষ্টি হলে সেখানে নৌকা বেঁধে চালা ঘরটায় বসে জিরোতাম। অনেক লোক আগে ওখানে গরু মোষ চড়াতে আসতো। এখন আর কেউ যায় না। কেন যায় না বলো তো? ওখানে গেলেই শুয়ে থাকতে ইচ্ছে করে। গরু মোষগুলো আলসে হয়ে পড়ে, কেমন যেন মন মরা লাগে। আমাদেরও সেই রকম লাগছিল, কিন্তু কেন হয় ওরকম বলো তো? কি জানি, গাছপালা কেমন ধারা শুকিয়ে যাচ্ছে দেখলেন না? ও দ্বীপে খারাপ নজর লেগেছে। ওখানে একটা বড় পাথর আছে, দেখেছো? আগে ওটা ছিল? না, আগে ছিল না। এই তো মাসখানেক ধরে দেখছি। কি করে পাথরটা ওখানে এলো? কেউ তা জানে না। কেউ কেউ বলে ওটা আকাশ থেকে খসে পড়েছে। আমার মাথাটা এখনো দুর্বল লাগছে। আমি আর কথা বলতে পারলুম না। শুয়ে পড়লুম বিমানের পাশে। হলদিয়ায় ফিরে এসে আমরা দুজনেই সোজা চলে গেলুম বিছানায়। রাত্রিরে কিছু খেতেও ইচ্ছা করলো না। ঘুমিয়ে ঘুমিয়ে নানা রকম দুঃস্বপ্ন দেখতে লাগলুম। তার মধ্যেই বারবারই দেখতে লাগলুম সেই পাথরটাকে। ঠিক একটা ব্যাঙের মতো তার পেটটা একবার চুপসে যাচ্ছে, আবার ফুলছে। একটা জ্যান্ত পাথর। আমি শিউরে শিউরে উঠতে লাগলুম। সকালবেলা বিমানের দাদা স্বপন দাদা জিজ্ঞাসা করলেন, তোদের কাল কি হয়েছিল? সন্ধ্যে থেকে খালি ঘুমোচ্ছিলি। স্বপনদাকে সব কথা বলতেই হলো। স্বপনদা সবটা শুনে হো হো করে হেসে উঠলেন। গাঁজাখুরি গল্প বলার আর জায়গা পাসনি। একটা জ্যান্ত পাথর, সেটার পাশে গিয়ে দাঁড়ালে মন খারাপ হয়ে যায়।
শুয়ে পড়তে ইচ্ছে করে। দূর দূর, যত সব। বিমান বলল, দাদা, আমি পাথরটাকে নড়তে দেখিনি, সুনীল দেখেছে, কিন্তু আমারও ওখানে শুয়ে পড়তে ইচ্ছে করছিল। বেশ করেছিল, শুয়ে থাকলেই তো পারতিস। তাহলে আমাদেরও নিশ্চয়ই ওই মোষটার মতন অবস্থা হতো। আমি বললুম, স্বপনদা, নৌকার মাঝিরাও কেউ ওই দ্বীপটায় এখন যেতে চায় না। ওরাও ভয় পায়। পুলিশে একটা খবর দেওয়া দরকার। পুলিশও তোদের কথা শুনে আমার মতন হাসবে। দেখবি মিস্টার দাসকে ডাকবো। হলদিয়ার এসডিপিও মিস্টার দাস স্বপনদার বন্ধু। স্বপনদা তাকে টেলিফোনে ডেকে পাঠালেন। 10 মিনিটের মধ্যেই মিস্টার দাস এসে গেলেন। তিনি বললেন, শুধু এক কাপ চা খাবো, বড্ড কাজ পড়ে গেছে, এক্ষুনি যেতে হবে। কাল রাত্রিরে একটা লঞ্চ ডুবি হয়েছে গঙ্গায়। স্বপনদা বললেন, বসুন বসুন, কাল দুপুরে ওই দুই শ্রীমান নৌকা ভাড়া করে গিয়েছিল আগুনমারির চরে। সেখানে নাকি ওদের এক সাংঘাতিক অভিজ্ঞতা হয়েছে। ওরা দুজনে। স্বপনদাকে থামিয়ে দিয়ে পুলিশ সাহেব আমাদের দিকে তাকিয়ে বললেন, তোমরা দুজনে কাল আগুনমারির চড়ে গিয়েছিলে? আশ্চর্য ব্যাপার, ওই দ্বীপটার পাশেই তো কাল রাত্রিরে লঞ্চটা ডুবেছে। ঝড় বৃষ্টি কিছুই নেই, শুধু শুধু একটা লঞ্চ ডুবে যাওয়া খুবই আশ্চর্যের ব্যাপার। স্বপনদা জিজ্ঞাসা করলেন। কেউ মারা গেছে? পুলিশ সাহেব বললেন, না, মারা যায়নি কেউ, সবাইকেই উদ্ধার করা গেছে। আমাদের পুলিশের লঞ্চ খুবই তাড়াতাড়ি গিয়ে পৌঁছয়, কিন্তু লঞ্চটা যে কি করে ডুবলো তা ওরা কেউই ঠিক করে বলতে পারছে না। সবাই বলছে কি যেন হলো, কিছুই জানি না। হঠাৎ একটা ধাক্কাতে লঞ্চটা কেঁপে উঠলো, তারপরে হুড়মুড়িয়ে জল ঢুকতে লাগলো। স্বপনদা বললেন, লঞ্চটা একদম ডুবে গেছে বলতে চান? পুলিশ সাহেব বললেন, হ্যাঁ, সেটা তোলার ব্যবস্থা করতে হবে। ওই লঞ্চের একজন খালাসি শুধু অদ্ভুত একটা গল্প বলছে। আগুনমারির চর থেকে একটা মস্ত বড় পাথর নাকি উড়ে এসে প্রচণ্ড জোরে লঞ্চটাকে ফুটো করে দেয়। এরকম গাঁজাখুরি কথা কেউ শুনেছে কখনো? গঙ্গার ওপরে দ্বীপ, সেখানে পাথর আসবে কি করে? যদিও বা পাথর থাকে, সেটা কেউ না ছুড়লে এমনি এমনি উড়তে উড়তে আসবেই বা কি করে? আবার স্বপনদা বললেন, এরাও ওই দ্বীপে একটা বড় পাথর দেখেছে বলছে। ভোরবেলা আমি আমার লঞ্চে সেই দ্বীপটা ঘুরে দেখে এসেছি। সেখানে পাথর টাথর কিছুই নেই, মানুষজনেরও কোনো চিহ্ন নেই, শুধু একটা মরা মোষ রয়েছে দেখলাম। আমি আর বিমান চোখাচোখি করলুম। আগুনমারির চরের পাথরটাই যে লঞ্চটাকে ডুবিয়েছে তাতে আমাদের কোনো সন্দেহ নাই। এরকম নদীর ওপর অজানা দ্বীপেও অনেক কিছু লুকিয়ে থাকে। যেমন নদীর ধারের শ্মশানে লুকিয়ে থাকে এরকম অনেক অজানা গল্প। আজ তোমাকে আরও একটা তেমন গল্প বলবো। আচ্ছা, শ্মশানে কি সত্যি ভূত থাকে? আচ্ছা, তাহলে বরং সেই গল্পটাই শোনা। একটা ঘটনা তো ঘটেছিল, সেই ঘটনাটাই গল্পের ছলে তোমাকে বলছি, মন দিয়ে শোনো। শীতকালের নির্জন রাতে যখন বাইরে ঝিরঝির বৃষ্টি পড়ছে আর ঠান্ডা হাওয়া বইছে, আমি আর চিত্তমামা আমাদের ঘরে বসে আছি। এই শীতের রাতে চিত্তমামা বলল একটা ভূতের গল্প শোনানোর জন্য, আর বলল, আচ্ছা রতন, তুই তো তোর বন্ধুর বাড়িতে গেছিলি, তো সেখানে কি নাকি ভূতের উপদ্রব হয়েছে। সেই গল্পটা আজকে একটু হয়ে যাক নাকি? আমি একটা সিগারেট ধরালাম আর সেই ভূতের গল্পটা শুরু করলাম। সেদিন সকাল থেকেই মুষলধারায় বৃষ্টি হচ্ছিল। পথ ঘাট জলে ডুবে গিয়েছিল একেবারে। যানবাহন চলাচল বিপর্যস্ত হয়ে পড়েছিল। মন খারাপ করে ঘরে বসেছিলাম।
হঠাৎ সন্ধেবেলা অবনী এসে হাজির। অবনী আমার ছোটবেলার বন্ধু। ওর সেই সময় চুল উস্কো খুস্কো, চোখ দুটো লাল, কতদিন যেন দাড়ি কামায়নি। বললাম, কি ব্যাপার রে? অবনী একটি কথাও না বলে আমার ঘরে ঢুকে সোফায় গা এলিয়ে চুপচাপ বসে রইল। ও একজন প্রেস ফটোগ্রাফার। বিভিন্ন কাগজে ওর তোলা ফটো ছাপা হয়। খুব স্মার্ট ও সুদর্শন যুবক। ত্রিবেণীতে গঙ্গার ধারে ওদের নিজেদের বাড়ি, সেখানেই থাকে এবং ডেলি প্যাসেঞ্জারি করে। অবনীর ওই রকম চেহারা দেখে বললাম, তোর কি হয়েছে অবনী? এ কি চেহারা তোর? অবনী তার করুণ চোখ দুটি তুলে আমার দিকে তাকিয়ে বলল, আমি বোধহয় আর বেশি দিন বাঁচবো না রে। কেন? হঠাৎ এরকম মনে হওয়ার কারণ? অবনী বলল, আচ্ছা, তুই ভূতে বিশ্বাস করিস? না, তবে ভূতের নামে ভয় পাই, কিন্তু চাক্ষুষ দেখিনি বলে বিশ্বাস করি না। আজ বাড়িতে আমি একদম টিকতে পারছি না। কিছুদিন হলো আমার ঘরে অদ্ভুত সব কাণ্ড হয়ে যাচ্ছে। আমার আমার এত ভয় করছে যে মনে হচ্ছে আমি আমি আত্মহত্যা করি। ওর কথায় শিউরে উঠলাম আমি। বললাম, ছি অবনী, ও কথা মুখেই আনতে নেই। কাপুরুষের মতো আত্মহত্যা করতে যাবি কেন? অবনী হঠাৎ বলল, আচ্ছা, আমি আমি পাগল হয়ে যাইনি তো রে? আমি বললাম, মনে হচ্ছে তাই হয়েছিস। যাক, তোর ভাই কি করছে? সে তো মাস 2 হলো দুর্গাপুরে চাকরি পেয়ে চলে গেছে। ও, তুই তাহলে বাড়িতে একা, তাই তো? হ্যাঁ, কিন্তু বিশ্বাস কর, আজ কিছুদিন হলো বাড়িতে আমি কিছুতেই থাকতে পারছি না। আমার বড় ভয় করছে। ওখানে আমি প্রতি রাতে আরো একজনের অস্তিত্ব অনুভব করতে পারছি। কে সে? তা জানি না, তবে সে যে অশরীরী তা আমি স্পষ্ট বুঝতে পারি। আমি নিজেই তখন স্টোভে জল গরম করে চা বসালাম। তারপর দু বন্ধুতে চা খেয়ে একটু আয়েশ করে গুছিয়ে বসলাম। অবনী বলল, আমি ভাবছি কিছুদিন তোর এখানে থাকবো। তোর কোনো অসুবিধা হবে না তো? না না, অসুবিধে হবে কেন? তবে আমার মনে হয় তোর আমার কাছে থাকার চেয়ে আমারই বরং তোর ওখানে থাকা ভালো। খবরদার, ওখানে ওখানে কোনো মানুষ থাকতে পারে না। তুইও পারবি না। আমার মতো তুইও তাহলে পাগল হয়ে যাবি। আমি ভাবছি এবার যে ও বাড়িটাকে বিক্রি করে দেবো। হ্যাঁ, বিক্রি করে অন্য কোথাও চলে যাব। তোর ভাই আপত্তি করবে না? বোধ হয় না। ওকে সব কথা জানিয়ে চিঠি দিয়েছি। সামনের মাসে ও সোজা তোর এখানে চলে আসবে। তারপর এইখানে বসে আলোচনার পর যা হয় একটা কিছু ঠিক করে নেব। ও বাড়িতে তোরা কতদিন আছিস? ওটা তো আমাদের পৈতৃক বাড়ি। আমার বা আমার ভাইয়ের জন্মই তো ওই বাড়িতে। এর আগে আর কখনো ওরকম অস্তিত্ব অনুভব করেছিস? না, কখনো না, এমনকি দিন 15 আগেও না। আমি কিছুক্ষণ গুম হয়ে বসে রইলাম। তারপর বললাম, আচ্ছা, ঠিক কি কি হয় বলতো? অবনী একবার হাতের ঘড়িটা দেখলো, তারপর বলল, তুই যখন নিজেই যেতে চাইছিস তখন আমার মনে হয় আমার কথা না শুনে সবকিছু তো নিজের চোখেই দেখা বা অনুভব করা উচিত। কারণ আমার সব কথা তুই বিশ্বাস করবি কিনা তা তো জানি না। তবে তুই গেলে আমি সত্যি খুব খুশি হব, কেন আমিও দেখতে চাই আমার ঘরে আরো একজন উপস্থিত থাকা সত্ত্বেও ওইসব অশৈলী কাণ্ড ঘটে কিনা। যদি যাস তো এক্ষুনি চল, লাস্ট ট্রেনটা তাহলে পেয়ে যাব। আমি বললাম, না, আজ এই দুর্যোগের রাতে নয়, কাল সকালে বরং যাব। তারপর 2-1 দিন থেকে আবার তোকে সঙ্গে নিয়েই ফিরে আসব। যতদিন তোর ভাই না আসে ততদিন তুই আমার কাছেই থাকবি। এ অবস্থায় তোকে একা থাকতে দেওয়া ঠিক হবে না। অবনী বলল, তাহলে তো খুব ভালো হয় রে। আমার এখন মাথা ঠিক নেই, বিশ্বাস কর। আমার ভালো মন্দর ভার আমি তোর হাতেই ছেড়ে দিচ্ছি। তবে এও জেনে রাখিস, আমি আর কোনোদিনই বোধহয় একা থাকতে পারবো না। সব সময়ের জন্য আমার একজন সঙ্গী অবশ্যই লাগবে। এরপর আমরা দুজনে অনেক রাত পর্যন্ত গল্প করে কাটালাম।
আলু ভাজা আর গরম লুচি খেয়ে পাশাপাশি শুয়ে পড়লাম দুজনে। শোয়ার পরেই ঘুম যখন ভাঙলো তখন বেশ সকাল হয়ে গেছে। ঘুম থেকে উঠে অবনী বলল, ও কতদিন যেমন আরামে ঘুমাইনি। আমার তো আর একদমই ইচ্ছে করছে না ওই অভিশপ্ত বাড়িতে ফিরে যেতে। আমি বাথরুমে গিয়ে মুখ হাত ধুয়ে এসে বললাম, তোর ওখানে যাওয়ার গাড়ি কখন? সেই বেলা 1টায়। সে কি, সারাদিন আর গাড়ি নেই? না, একটা ছিল সকালে, সেটা এতক্ষণে ছেড়ে গেছে। তা যাক, বেলা 1টার গাড়ি সই। দুপুরে খেয়ে দিয়ে দুজনে হাওড়া স্টেশনে এলাম। তারপর বারহারোয়া প্যাসেঞ্জারে 3টের মধ্যেই ত্রিবেণী। সেখান থেকে রিকশায় চেপে গঙ্গার ধারে ওদের বাড়িতে। ছোট্ট দোতলা বাড়ি। অবনীর সঙ্গে আমাকে আসতে দেখে আশেপাশের লোকেরা এবং দোকানদাররা চাপা গলায় ফিসফিস করে নিজেদের মধ্যে কি যেন বলা বলি করতে লাগলো। আমি তখনকার মতো আর চোখে সবকিছু দেখে নিলাম। তারপর অবনীদের বাড়িতে গিয়ে দোতলার ওর শোয়ার ঘরে ঢুকলাম। ওর ল্যাবরেটরি নিচে, একপাশে খোলা ছাদ। ওর ঘরের ভেতর থেকে গঙ্গা দেখা যায়, ছাদ থেকে শ্মশান। অবনীর বাড়িতে গিয়ে হাত মুখ ধুয়ে চা পর্ব শেষ করলাম। তারপর বললাম, অবনী, আমি একবার 8 ঘন্টার জন্য বাইরে যাচ্ছি, তুই একা থাকতে পারবি তো? অবনী বলল, তা পারবো। এখন দিনের বেলায় তো কোনো ভয় নেই, যা কিছু উপদ্রব সবই রাত্রে। তবে তুই কিন্তু বেশি দেরি করিস না। না রে বাবা না, তোকে একা রেখে আমি কখনো বেশিক্ষণ বাইরে থাকতে পারি? আমি অবনীদের বাড়ি থেকে বেরোতেই পাশের বাড়ির একজন বয়স্ক মহিলা আমাকে ডাকলেন। বাবা শোনো। আমি কাছে যেতে বললেন, তুমি অবনীর কে হও? আমি ওর বন্ধু হই। কেন বলুন তো? তুমি এসেছো, খুব ভালোই হয়েছে। হঠাৎ কি যে হলো ছেলেটার, মাঝরাত্রি হলেই চিৎকার করবে আর ঘরময় ছোটাছুটি করবে। আমার মনে হচ্ছে কেউ কিছু খাইয়ে দিয়ে মাথাটা খারাপ করে দিয়েছে ওর। তুমি বাবা ওর ভাইকে একটা খবর দাও, আর পারো তো কোনো মানসিক রোগের ডাক্তার দেখাও। আমি সেই জন্য এসেছি মা। বেশ করেছো বাবা, বেশ করেছো। ভদ্রমহিলার কাছ থেকে বিদায় নিয়ে আমি সেই দোকানগুলোর কাছে এলাম, যেখানে একটু আগেই ওকে দেখে সকলে ফিস করে কিসব বলা বলি করছিল। আমি তাদের কাছে গিয়ে বললাম, আচ্ছা, আপনারা তো অবনীকে চেনেন, আমার বন্ধু হয়। একটু আগে আপনারা ওকে দেখে কিসব যেন ফিস করে বলছিলেন, সেই জন্যই আমি আপনাদের কাছে এসেছি। কি ব্যাপার বলুন তো? আপনারা কি ওর মধ্যে কোনো ভাবান্তর লক্ষ্য করেছেন? আমি কিন্তু ওকে সম্পূর্ণ অপ্রকৃতিস্থ মনে করছি। দোকানের লোকেরা বলল, হ্যাঁ, আমরা ওকে হঠাৎ এই রকম হয়ে যেতে দেখছি। এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার কি জানেন? ও প্রায় রাতেই চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। এমন সময় ওদের ভেতর থেকে একজন যুবক এগিয়ে এসে বলল, দাদা, আমি এক রাতের ঘটনার কথা বলবো। শুনলে আপনি অবাক হয়ে যাবেন, ভাববেন মিথ্যা কথা বলছি। আমার কথা এরা কেউ বিশ্বাস করে না, হাসে, মনে করে আমি বোধহয় বানিয়ে বলছি। বেশ তো, শুনি না কি ব্যাপার। শুনুন তবে। সেদিন রাতে অবনীদা যখন চিৎকার করে অজ্ঞান হয়ে যায়, তখন আমি আর ওর পাশের বাড়ির বিষ্টুদা ছুটে যাই। কিন্তু গিয়ে যা দেখলাম তাতে গায়ে কাঁটা দিয়ে উঠল। কি রকম? অবনীদা নিচের দরজায় খিল দিয়ে উপরের ঘরের দরজাও বন্ধ করে শোয়। সেদিন অবনীদার চিৎকার শুনে আমি আর বিষ্টুদা ছুটে গিয়ে নিচের দরজায় ধাক্কাধাক্কি করতে থাকি। বেশ কিছুক্ষণ ধাক্কা দেওয়ার পর দেখলাম দরজার খিলটা কে যেন খুলে দিল। আমরা তরতর করে সিঁড়ি বেয়ে উপরে উঠে গিয়ে উপরের দরজায় ধাক্কা দিলাম। অবনীদার সাড়া নেই। তারপর হঠাৎ যেন জাদুমন্ত্র বলে উপরের ঘরের দরজাটাও খুলে গেল।
আমরা ভেতরে ঢুকে দেখলাম অবনীদা অজ্ঞান হয়ে পড়ে আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে এই, যে বাড়িতে অবনীদা একা থাকে সে বাড়ির বন্ধ খিল আমাদের ধাক্কাধাক্কির পর খুলে দিল কে? আমি অবাক হয়ে বললাম, স্ট্রেঞ্জ। যুবকটি বলল, অথচ আমার বা বিষ্টুদার এই কথা এখানকার কেউই বিশ্বাস করতে চায় না। আমি বললাম, দেখুন, আপনার কথা কেউ বিশ্বাস করুক আর না করুক আমি করছি। তাই বলছি, আজ রাত্রে আপনাদের ভেতর থেকে একজনও যদি কেউ আমাদের কাছে থাকেন তাহলে খুব ভালো হয়। আজ রাত্রে আমি নিজের চোখে দেখতে চাই এখানে কি হয় না হয়। কিন্তু না, আমার কথায় রাজি হলো না কেউ। সবাই বলল, না দাদা, ও বাড়িতে রাত্রিবাস কিছুতেই করছি না। বলা যায় না, যদি সত্যি ভৌতিক ব্যাপার কিছু হয় তাহলে কার কোপ কার ঘাড়ে চাপে। তবে হ্যাঁ, যদি সেরকম ভয়াবহ কিছু দেখেন তাহলে চেঁচিয়ে ডাকবেন আমাদের। আমরা একজন নয়, সবাই ছুটে যাব। আর পারেন তো দরজার খিলটা খুলে রাখবেন। হ্যাঁ। আমি আচ্ছা বলে চলে এলাম। আমি যখন ফিরে এলাম তখন দেখি অবনী ছাদের আলসের ধারে চুপচাপ দাঁড়িয়ে আছে। আমি এসে বললাম, কিরে, একা থাকতে ভয় করেনি তো? অবনী ঘাড় নেড়ে বলল, না, তবে মনে খুব একটা সাহসও পাচ্ছিলাম না, তাই বদ্ধ ঘরে না থেকে খোলা ছাদে এসে বসে আছি। বেশ করেছিস। এখন চল দেখি, গঙ্গার ধার থেকে একটু বেরিয়ে আসি। এখন কোথাও নয়, ওই দেখ আকাশের অবস্থাটা দেখ একবার, এই ঝমঝমিয়ে নামলো বলে। তাহলে চল ঘরে বসে রাতের খাওয়াটা তৈরি করা যাক। কি খাবি বল? স্রেফ ডিমের ঝোল আর গরম ভাত। আমরা দুজনে ঘরে ঢুকে স্টোভ ধরিয়ে ভাত বসালাম। সন্ধে উত্তীর্ণ হয়ে রাত্রি হলো। ভাত হয়ে গেলে ডিম সিদ্ধ বসাচ্ছি। এমন সময় শুরু হলো প্রবল বর্ষণ। সে কি প্রচন্ড বৃষ্টি! গতকালের রেকর্ড বৃষ্টিকেও যেন হার মানায়। এরই মধ্যে আমি জিজ্ঞেস করলাম, অন্যদিন কি এমন সময় উৎপাত আরম্ভ হয়? কোনো ঠিক নেই, কখনো সন্ধ্যের পর থেকেই হয় তো কখনো মাঝরাতে। অবশ্য তুই থাকার জন্য যদি না হয় তাহলে আলাদা কথা। আমি নিজের মনেই নানা রকম কল্পনা করতে লাগলাম, এখানে কি ঘটে না ঘটে তাই নিয়ে। অবনী এখনো পর্যন্ত আমাকে কিছুই বলেনি। রাত তখন 10টা। এ পর্যন্ত সময়টা বেশ নিরুপদ্রবেই কাটলো। আমি আর অবনী একই তক্তপোষে একই বিছানায় দুজনে পাশাপাশি শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে গল্প করছি। এমন সময় হঠাৎ লোডশেডিং হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে অবনী আমার কাছে ঘেঁষে এসে বলল, এইবার সে আসবে, নিশ্চয়ই আসবে। কে কে আসবে? অবনী চিৎকার করে উঠল। ওই 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 তো সে, ওই দেখ। আমি শুয়ে শুয়েই জানলার দিকে তাকালাম। দেখলাম জানলার ঘষা কাঁচে ফ্রক পরা 14-15 বছরের একটি কিশোরী মেয়ে এলোমেলো চুলে ঘেঁষে দিয়ে দাঁড়িয়ে আছে। আমি কঠিন গলায় বললাম, কে তুমি? মেয়েটি নিরুত্তর। এমন সময় ফুস করে একটা দেশলাই জ্বালার শব্দ হলো। তারপরই দেখা গেল টেবিলের বাতিটা জ্বলছে। এ ঘরে আমি আর অবনী ছাড়া কেউ তো নেই। তাহলে কে জ্বাললো এই বাতি? কে কে সেই অশরীরী? ততক্ষণে ছায়া মূর্তি মিলিয়ে গেছে। আমরা দুজনেই ভয়ে কাঠ। চারিদিক নিস্তব্ধ, নিঝুম। অবনী যেন ভয়ে নীল হয়ে গেছে। আমার সারা শরীর ঘেমে উঠল। এমন সময় দেখতে পেলাম একটি হাত সেই বাতিটা তুলে নিয়ে দরজার কাছ পর্যন্ত গেল। তারপর কোমল গলায় একটি ডাক শোনা গেল, এসো। আমি অবনীকে বললাম, আয় তো, কোথায় নিয়ে যায় ও দেখি। অবনী বলল,
না না না, খেপেছিস নাকি? ও ও আমায় রোজ এইভাবেই ডাকে। আমি যাই না, খবরদার তুইও যাবি না। আয় আয় বলছি। আমার বড় ভয় করছে। ভয় কি? আজ তুই একা নয়, আমি তো সঙ্গে আছি, আয় না। আমি প্রায় জোর করেই ওর হাত ধরে টেনে তুললাম। তারপর টর্চটা নিয়ে দরজার দিকে এগোলাম। দরজার খিল আপনা থেকেই খুলে দরজাটা দুহাট হয়ে গেল। আলো আমাদের পথ দেখিয়ে চলল। সিঁড়ি দিয়ে নিচে নামলো আলোটা। তারপর নিচের ঘরের দরজার কাছে গেল। যে ঘরে অবনীর ল্যাবরেটরি, সেই ঘরের কাছে থামলো আলোটা। ঘরে তালা দেওয়া ছিল। তালাটা আপনা আপনি দেখলাম খুলে গেল। তারপর দুজনেই ঢুকলাম ঘরের মধ্যে। বাতিটা টেবিলের ওপর রেখে হাতটা অদৃশ্য হয়ে গেল। আর কারো অস্তিত্ব রইল না সেখানে। আমি বললাম, কি হলো? কথা কও, কথা কইছো না কেন? বলো তুমি কে? অবনী যেন পাথর। আমারও হাত পা অবশ হয়ে আসছে। এমন সময় শুনতে পেলাম সেই কিশোরীর কণ্ঠস্বর। আমাকে কেন এখানে নিয়ে এসেছো? আমাকে মুক্তি দাও, আমাকে বন্দি করে রেখো না, তোমাদের দুটি পায়ে পড়ি। আমি ভয়ে ভয়েই বললাম, কে তুমি? আমি শ্যামা। তুমি কোথায়? কে তোমাকে বন্দি করে রেখেছে? আমাকে দেখতে পাচ্ছ না? এই তো আমি এখানে। কণ্ঠস্বর শুনে ঘরের কোণের দিকে তাকিয়ে দেখলাম সেই কিশোরীর জ্যোৎস্নার মতো হালকা শরীর অন্ধকারে ফুটে উঠল। কি করুণ তার মুখ! সে একটু একটু করে তার ছায়া শরীর নিয়ে অবনীর টেবিলের দিকে এগিয়ে গেল। তারপর ড্রয়ার টেনে একটা খাম বের করে টেবিলের ওপর রাখলো। রেখেই আবার মিলিয়ে গেল অন্ধকারে। আমি টেবিলের কাছে এগিয়ে গিয়ে খামটা খুলতেই তার ভেতরে এই কিশোরীর একটা ফুল সাইজের ফটো দেখতে পেলাম। ফটোর দিকে তাকিয়ে আছি, হঠাৎ দেখলাম ফটোর ছবির মুখটা কি রকম যেন বিকৃত হয়ে যাচ্ছে। ঠোঁট দুটো কাঁপছে, চোখ দুটো ঠেলে বেরিয়ে আসছে। কি বিভৎস দৃশ্য! আরো দেখলাম ছবির গলার উপর একটা মোটা শক্ত দড়ির দাগ ফুটে উঠছে ক্রমশ। এক সময় ফটোর ভেতর থেকে মেয়েটি চিৎকার করে বলে উঠল, এখনো হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? আমার কষ্ট হচ্ছে না বুঝি? আমি যে আর সহ্য করতে পারছি না। তোমরা এক্ষুনি এটাকে নষ্ট করে দাও, ছিঁড়ে কুটি কুটি করে আগুন দিয়ে পুড়িয়ে দাও। আমি বললাম, তাহলেই কি তোমার মুক্তি হবে? হ্যাঁ, চিরতরে মুক্তি পাবো আমি। আমি যে আমার অস্তিত্ব এই পৃথিবীতে কোথাও রেখে যেতে চাই না। কিন্তু কেন চাও না? সে তোমাদের জানবার দরকার নেই। শুধু জেনে রেখো, যাদের উপর অভিমান করে আমি আত্মহত্যা করতে বাধ্য হয়েছি, তাদেরই দেওয়ালে ছবি হয়ে থাকতে আমি কিছুতেই পারবো না, কিছুতেই না। আমি সঙ্গে সঙ্গে ছবিটি ছিঁড়ে দেশলাই জেলে পুড়িয়ে ফেললাম। অবনীকে বললাম, এই ফটো তোর তোলা? হ্যাঁ, বছর দুয়েক আগে তোলা। চুচুড়ার হরিবাবুর মেয়ের ছবি ওটা। ওর জন্মদিনে তুলেছিলাম। কিছুদিন আগে হরিবাবু কাঁদতে কাঁদতে এসে আমার হাত দুটি ধরে মেয়ের ছবিটা চাইলেন। জানালেন গত মাসে সামান্য একটু ভুল বোঝাবুঝির ব্যাপার নিয়ে মেয়েটিকে তিনি এবং তার স্ত্রী খুব বকাবকি করেন। তারপরেই এই বিপর্যয়। মেয়েটি হঠাৎ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। কিন্তু বছর দুই আগে যে ছবি তোলা হয়েছিল, সে ছবি হরিবাবু এতদিন বাদে নিতে এলেন কেন? বছর দুই আগে ছবিটা আমি তুলেছিলাম ঠিকই, তবে ছবি তোলার পর থেকে হরিবাবু টাকা দেওয়ার ভয় আমার সঙ্গে আর দেখাই করেননি। আমিও ফটোর নেগেটিভ ওয়াশ করে রেখে দিয়েছিলাম। এখন মেয়ের স্মৃতি রক্ষা করার জন্য হরিবাবু ডবল চার্জ দিয়ে ছবিটা নিতে এসেছেন। সম্পূর্ণ টাকাও দিয়ে গেছেন। কিন্তু মুশকিল হলো, হরিবাবুর কাছ থেকে টাকা নিয়ে নেগেটিভটা আমি কোথাও খুঁজে পাচ্ছিলাম না। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর নেগেটিভটা পেলাম। কিন্তু নেগেটিভ থেকে এই ফটো তৈরি করতে গিয়েই যত বিপত্তি। বারবার নেগেটিভের ভেতর থেকে, ফটোর ভেতর থেকে মেয়েটি আমায় শাসাতে থাকে,
ভয় দেখায়। সেই জন্য তো আমি নিচের ঘরে ঢোকাই বন্ধ করে দিয়েছিলাম। সেই নেগেটিভটা আছে? আছে। দেখি। অবনীর নেগেটিভটা আমার হাতে দিতেই আমি সেটাকেও অগ্নিদগ্ধ করলাম। তারপর ধীরে ধীরে টর্চের আলোয় পথ দেখে দরজা বন্ধ করে ওপরে এলাম। সারা রাত ঘুম হলো না। শুয়ে শুয়ে অনেক গল্প করলাম দুজনে। বৃষ্টির বেগও কমলো। ভোরবেলা চা করে খেলাম। ভোরের আগে কারেন্টও এসে গেল। অবনীকে বললাম, আজ একবার সময় মতো হরিবাবুকে টাকাটা তুই ফেরত দিয়ে আসবি, কেমন? বলবি নেগেটিভটা হারিয়ে গেছে। অবনী বলল, নিশ্চয়ই। এরপরও অবনীর বাড়িতে আমি দিন দশেক ছিলাম, কিন্তু না, সে রাতের পর থেকে আর কোনো উপদ্রবী ও বাড়িতে হয়নি, এখনো হয় না। কেমন লাগলো বল? হ্যাঁ, খুব খুব ভালো, খুব ভালো। কিন্তু বৃষ্টিটা তো খুব জোরে পড়ছে, বাড়ি তো যেতে পারবো না। তুই বরং আরো একটা ভূতের গল্প বল, একটু অন্যরকম। আমি ছোটুদার কাছ থেকে আর 2 কাপ চায়ের অর্ডার দিই। এই ছোটুদা, আর 2 কাপ চা দাও তো। নার্ভাস মুখে এদিক ওদিক তাকাচ্ছিল সুমন। বিকেল বেলাতেও স্টেশনটাকে এমন পাণ্ডব বর্জিত মনে হয়নি। এখন চারিদিকটা কেমন ঘুটঘুটে অন্ধকার। স্টেশনের আশেপাশে একটা দুটো যা দোকানপাট ছিল তাও বন্ধ হয়ে গেছে বহুক্ষণ। কোথাও কোনো জনমনুষ্যের চিহ্নটি নেই। কানে আসে শুধু ঝিঝি পোকার গা শিরশির করা আওয়াজ। পার্থ প্ল্যাটফর্মে সিমেন্টের বেঞ্চিতে বসে পড়েছে। কম্পিউটারে কান মাথা ঢাকতে ঢাকতে গজগজ করে উঠল, তোর জন্যই লাস্ট ট্রেনটা মিস করলাম। সুমন কাঁচুমাচু মুখে বলল, বারে, আমার কি দোষ? পথে যদি রিক্সাওয়ালার 7 বার চেন খুলে যায় তাতে আমি কি করব? তুই দেরি করে খেতে বসলি কেন, বল বল। পার্থ খেঁকিয়ে উঠল, বরযাত্রীদের জন্য কেন অপেক্ষা করলি? আগের ব্যাচে বসা যেত না? রজত তো কতবার বলেছিল তোরা কলকাতা ফিরবি, কেন মিছিমিছি দেরি করছিস? ইল্লি রে, কেন আগে বসবো শুনি? বরযাত্রীদের ব্যাচটা সবসময় স্পেশাল হয় জানিস। ওদের জন্য কত কি আলাদা করে তোলা ছিল দেখেছিস? সলিড সলিড মাংসের পিস, এই গোবদা গোবদা ফিশ ফ্রাই, জল ভরা তালশাঁস সন্দেশ। ইস, তুই কি হ্যাংলা রে, খাওয়াটাই কি জীবনের মুখ্য? ফ্যাচ করিস না তো, তুইও কিছু কম টানিসনি মোটেই। চেয়ে চেয়ে 5খানা ফিশ ফ্রাই খেলি, 1 ডজন সন্দেশ সাবার করলি, ভাবছিস আমি কিছুই লক্ষ্য করিনি না? আহা, চটে যাচ্ছিস কেন? ঝপ করে আহারের প্রসঙ্গটা চেপে গেল পার্থ। হাত মুখ নেড়ে বলল, এখন কি করা যায় তাই বল। সারা রাত এভাবেই কি ভ্যাবলার মতো বসে থাকবো? এই চিন্তাতেই তো গায়ের লোম পর্যন্ত খাড়া হয়ে যাচ্ছে সুমনে। হাওড়া থেকে ঘোড়ামারা স্টেশন ট্রেনে পাক্কা 1 ঘন্টা 20 মিনিট, অর্থাৎ কমপক্ষে 50 কিলোমিটার। এই রাত দুপুরে কিভাবেই বা ফেরা যাবে এতটা পথ? মাইল খানেকের মধ্যে হাইওয়ে আছে বটে, কিন্তু সেখানেও কি বাস টাস পাওয়া যাবে এখন? তাছাড়া হাইওয়েতে নাকি চোর ছ্যাঁচরের বেজায় উপদ্রব। রজতী গল্প করেছিল, এদিককার চোররা নাকি ভারী নচ্ছার, কিছু না পেলে তারা নাকি জামা কাপড় খুলে নিয়ে চলে যায়। এই হাড় কাঁপানো মাঘের রাতে তেমন কারো পাল্লায় যদি পড়ে? রজতদের বাড়িতেই ফিরে যাবে কি? কিন্তু সেও তো মেলা দূর, স্টেশন থেকে না হোক 2-2.5 মাইল। রিক্সাওয়ালা তো তাদের নামিয়ে দিয়েই উল্টো মুখে ছুট মারল। স্ট্যান্ডেও আর গাড়ি নেই। শীতে কাঁপতে কাঁপতে অতটা রাস্তা হাঁটা কি এখন সম্ভব? ইস, কি কুক্ষণে যে রজতের দিদির বিয়েতে নেমন্তন্ন খেতে এসেছিল আজ। বাড়িতে পই পই করে বলে দিয়েছিল যেন অবশ্যই রাতে ফিরে আসে। কাল কি ঝাড় যে কপালে আছে। হতাশ মুখে সুমন বলল, চোখ কান বুঝে কয়েকটা ঘন্টা হাঁটতেই হবে রে, উপায় নেই। খোলা প্ল্যাটফর্মে ঠান্ডায় জমে কুলপি হয়ে যাব যে। একটা কাজ অবশ্য করা যায়। ওপারে টিকিট কাউন্টারের সামনে একটা ঢাকা মতন জায়গা রয়েছে, বেঞ্চি টেঞ্চিও আছে। বিকালে ট্রেন থেকে নেমে দেখেছিলাম। ওদিকটাতেই যাই চল, অন্তত ঠান্ডাটা তো কম লাগবে। চল তবে।
উঠে পড়ল পার্থ। ওভারব্রিজের দিকে এগোচ্ছে দুই বন্ধু। চাপ চাপ কুয়াশায় ছেয়ে আছে চরাচর। প্ল্যাটফর্মের বাতিগুলো কেমন ঝাপসা ঝাপসা। আকাশে চাঁদ উঠেছে, তাও আবার আধখানা। কুয়াশার দাপটে তারও বেশ নিষ্প্রভ দশা। জ্যোৎস্না যেন পৌঁছতে পারছে না পৃথিবীতে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে সুমন বলল, জায়গাটা বড় নির্ঝুম রে, মনে হচ্ছে যেন ভৌতিক স্টেশন, তাই না? পার্থ তেরচা চোখে তাকালো। তুই বুঝি ভূতে টুতে বিশ্বাস করিস নাকি? তা নয়, তবে এত শুনশান, এমন একটা আলো আধারের খেলা চলছে, তোর গা ছমছম করছে না? ধুস, আমি ভূতে বিশ্বাস করি না। না রে, এসব জায়গায় কিন্তু ভূত থাকার খুব চান্স। কথায় কথায় দুই বন্ধু পৌঁছে গেল ওভারব্রিজের মাথায়। ঠিক তখনই কোথায় যেন একটা কুকুর ডেকে উঠল করুণ সুরে। প্রায় সঙ্গে সঙ্গে এক বাজকাই হুঙ্কার। টিকিট। বেজায় চমকেছে দুই বন্ধু। ওদিকে সিঁড়ির মুখে এক দশাশই চেহারার লোক দাঁড়িয়ে, পরনে সাদা প্যান্ট, কালো কোট, গায়ের রং গাঢ় কৃষ্ণবর্ণ। লোকটা আবার হাঁক পারল। টিকিট টিকিট, এই খোকারা, জলদি টিকিট দেখাও। খোকা সম্বোধনটা ঠং করে কানে লেগেছে দুজনেরই। হোক না ফার্স্ট ইয়ার, কলেজে তো পড়ছে। একটা অজানা লোক তাদের খোকা বলে কোন আক্কেলে? অসন্তুষ্ট গলায় সুমন বলল, এই শুনুন, আমরা না হাওড়া স্টেশন থেকে রিটার্ন টিকিট কেটেই উঠেছি। ও, কিন্তু রাত 12টার পর তো ওই টিকিট আর চলবে না। রাত 12টার পর তো আপনাদের ট্রেনও নেই। কাল সকালে আমরা নতুন টিকিট কেটে নেব। ঠিক আছে, তা এখন চললে কোথায়? ওই ঢাকা জায়গাটাই গিয়ে বসবো। ওখানে? ওখানে বসাটা কি ঠিক হবে? বেঠিক কি আছে? ওটাই তো ঘোড়া মারা ওয়েটিং রুম, নাকি? তা বটে, তবে ওখানে একটু গন্ডগোল আছে। তিনি কিন্তু যখন তখন এসে পড়তে পারেন। তিনি? সুমন আর পার্থ মুখ চাওয়াচাই করল। কে তিনি? যিনি মাঝে মধ্যেই রাত বিরেতে হানা দেন। গলা নামালো লোকটি। আর একবার যদি তোমাদের ওখানে দেখতে পান তো হয়ে গেল। সুমনের বুকটা ধুকধুক করে উঠল। খপ করে চেপে ধরেছে পার্থর হাত। পার্থ গলা খাঁকড়ি দিল। আপনি কি আমাদের ভয় দেখাতে চাইছেন? বালাই ষাট, তোমরা ভয় পাবে কেন? তিনি কখনো কারো অনিষ্ট করেন না। ওখানে বসে থাকলে টানা হ্যাচড়া করে ধরে নিয়ে যাবেন, এই যা। যেসব প্যাসেঞ্জার ট্রেন না পেয়ে আটকে যায় তাদের উপর ভীষণ মায়া ওর। সুমন ফের আঁকড়ে ধরেছে পার্থর হাত। ফিসফিস করে বলল, এই চল, যেখানে ছিলাম সেখানেই ব্যাক করি। কি দরকার বাবা ভূতটুতের খপ্পরে পড়ার? ছাড় তো। পার্থ হ্যাঁচকা টান দিল সুমনকে। আমরা ওখানেই যাব, কিচ্ছু হবে না। বলেই তরতরিয়ে সিঁড়ি ধরে নামছে। একদম নিচের ধাপিতে এসে ঘুরে তাকালো। লোকটা এখনো ঠায় দাঁড়িয়ে। পার্থ চেঁচিয়ে বলল, আপনার ভূতবাজি আজ এদিকে চলবে না, বুঝেছেন? এই শর্মাকে ভূতেরাও ভয় পায়। লোকটা হঠাৎ বদ হাসিতে ফেটে পড়ল। হাসিটা ছড়িয়ে যাচ্ছে নির্জন প্ল্যাটফর্মে। হাসতে হাসতে লোকটা চলে গেল ওভারব্রিজ বেয়ে। ক্রমশ মিলিয়ে গেল অন্ধকারে। বিশ্রামগার লেখা জায়গাটার আলো টালোর বালাই নেই। প্ল্যাটফর্মের টিমটিমে বাতিরাই যা দু এক কুচি আলো ছিটিয়ে দিচ্ছে। আবছা আধার মাখা বেঞ্চিতে সুমনকে নিয়ে বসেছে পার্থ। বন্ধুর পিঠে জোরসে একটা চাপড় মেরে বলল, কিরে, খুব ঘাবড়েছিস? সুমন ঢোক গিলল। না মানে, লোকটা যা বলল তাতে তো মনে হয়। ধুত, পাত্তা দিস না তো। বুঝলি না, লোকটা ধান্দা। রাত দুপুরে ঘাপটি মেরেছিল যদি কোনো বিনা টিকিটের প্যাসেঞ্জার পায়। আমাদের কবজা করতে পারলো না তো, তাই একটু ফিচিলেমি করে গেল। বলছিস? আমার কিন্তু ভয়কে জয় করতে শেখ। দেব তোকে একটা ভয় তাড়ানোর দাওয়াই। কি দাওয়াই? আছে, গান। আয় দুজনে মিলে গলা ছেড়ে গান গাই।
এখন এইখানে গান? ইয়েস, শীত জব্দ চানে, ভয় জব্দ গানে। চান তো এক্ষুনি করা যাবে না, এক গানেই এখন ডবল এফেক্ট টানবো। সুমন বুঝি সাহস পেল খানিকটা, বলল, আচ্ছা, কি গান গাইবি বল? আছে একখানা জব্বর কালোয়াতি, কাফি ইমন দরবারি মালকোষ সব পাঞ্চ করা। আমি শুরু করছি, তুই সঙ্গে সঙ্গে সুরটা ধরে গা। উড়ুতে তাল বাজাতে বাজাতে গলা ছাড়ল পার্থ। কচু বনে কেঁদে গেল কালো কুকুরে, তাই না দেখে বেড়াল ছানা ঝিময় দুপুরে, হায় হায় ঝিময় দুপুরে। নানান জায়গায় খেলিয়ে খেলিয়ে গেয়ে চলেছে পার্থ ওই দু লাইন। শুনে শুনে সুমনও কণ্ঠ মেলালো। যৌথ স্বর কখনো সপ্তমে চড়ে, কখনো নেমে আসে খাদে। গিটকিরির দাপটে ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে ভয়, তানের কসরতে শীত বেচারাই পালাই পালাই হাল। হঠাৎই কোত্থেকে খোনা খোনা গলার ডাক, এই যে শুনছো শুনছো। সুরের আবেশে চোখ বুজে গিয়েছিল দুই বন্ধুর। দুজোড়া চোখ পটাং করে খুলে গেল। কই, কেউ তো নেই ধারে কাছে। কিরে বাবা, মনের ভুল নাকি? ফের উৎসাহ নিয়ে দুই বন্ধু শুরু করেছে যুগলবন্দি। তখনই পার্থর ঘাড়ে এক হিম শীতল ছোঁয়া। এই যে তোমরা কারা? পার্থ যেন ইলেকট্রিক শক খেলো, ধর্মড়িয়ে সামনে হুড়মুড়িয়ে পড়েছে। কোনো ক্রমে ঘাড় ঘোরাতেই দেখতে পেল এক ছায়া মূর্তি। কে ওটা? পার্থ নয়, সুমন কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলো, আপনি আপনি কে? আমি এখানকার টিকিট চেকার। ঘোড়ামারা স্টেশনে রাতে কোনো মানুষ নামে না, সেখানে কিনা একজোড়া টিকিট চেকার? এ কি সম্ভব? ঝিঝি পোকার ডাকটাই বা বন্ধ হয়ে গেল কেন হঠাৎ? বেঞ্চিতে ভর দিয়ে পার্থ উঠে দাঁড়ালো, তোতলাতে তোতলাতে বলল, আমাদের টিকিট আছে, বিশ্বাস করুন। বেঞ্চির পিছনে দাঁড়িয়ে আছে ছায়ামূর্তি, হাতে একখানা মিটমিটে লণ্ঠন। বাতিটা উঁচু করে ধরতেই মুখখানা স্পষ্ট হলো খানিক। ঘোমটার মতো করে আষ্টে পৃষ্ঠে মাফলার জড়িয়ে আছে, গায়ে লতপতে কালো কোট। মুখের মধ্যে চোখ আর দাঁতই আগে নজর আসে। ভ্যাবা চাকা দুই চোখ কেমন ঠেলে বেরিয়ে আসছে। খুনখুনে গলায় ছায়ামূর্তি বলল, তা তো বুঝলাম, কিন্তু এই ঠান্ডায় এখানে বসে বসে চিল্লাচ্ছ কেন? আমার কাঁচা ঘুমটা ভেঙে গেল। চাচাইনি তো স্যার, গান গাইছিলাম। খুব শীত করছিল যে, গাড়ি ফেল করলাম, বাড়ি ফেরা হলো না। তার মানে খুব আতান্তরে পড়েছো। যাকে আমি যখন এসে গেছি আর কোনো ভয় নেই। ওঠো ওঠো, উঠে পড়ো। কোরাসে কোকিয়ে উঠলো দুই বন্ধু। কেন স্যার? এসো আমার কোয়ার্টারে, এই তো সামনেই। এবার পার্থ খামচে ধরলো সুমনের সোয়েটার, তার গলা শুকিয়ে কাট। জিভে তালু ভিজিয়ে বলল, না না, এখানেই তো বেশ আছি। যা, তা হয় নাকি? আমি থাকতে এই শীতে এখানেই পড়ে থাকবে? নিউমোনিয়া হয়ে যাবে যে। আমাদের শীত করছে না স্যার, আমরা তো রীতিমতো গরমে ঘামছি। বুঝেছি, লজ্জা পাচ্ছ। আরে বাবা, আমি একাই থাকি, আমার ওখানে তোমাদের কোনো অসুবিধা হবে না। আমার খাট আছে, বিছানা আছে, কম্বল আছে, আরাম করে কয়েক ঘন্টা শুয়ে নাও। পার্থ ডুকরে উঠলো, লাগবে না স্যার, আমাদের ঘুমটুম পাচ্ছে না। দেখো ছোকরা, পাকামি করো না, তাহলে আমি কিন্তু বকবো। এই ভূতের বকুনি, সর্বনাশের মাথায় পা। সুমন ফিসফিস করে পার্থকে বলল, বেশি চটিয়ে দিস না, ঘাড় মটকে দিতে পারে। ছায়ামূর্তি ঠিক শুনতে পেয়ে গেছে, বলল, এ মা, ছিঁচিয়ে কি কথা, এসো না আমার সঙ্গে, রসগোল্লা খাওয়াবো। আমাদের খিদে নেই স্যার, আমরা বিয়ে বাড়িতে প্রচুর খেয়েছি। তোমরা এমন করছো কেন? কত আদর করে ডাকছি তোমাদের, এসো এসো আমার সঙ্গে। বলেই খপ করে হাত বাড়ালো ছায়ামূর্তি, ধরে ফেলেছে পার্থর হাত। বরফের মতো হিম আঙুলগুলো টানছে পার্থকে। পার্থ পলকে অজ্ঞান, আ করতে করতে সুমনও।
কখন জ্ঞান ফিরল জানে না পার্থ। চেতনা আসার সঙ্গে সঙ্গেই আবার ভিড়মি খাওয়ার জোগাড়। মুখের কাছে ঝুঁকে আছে সেই গজালো গজালো দাঁত, ফেলে আসা চোখ, দন্তপংক্তি বিকশিত হলো। কি এখন কেমন বোধ করছো হে ছোকরা? পার্থ অতি কষ্টে বলল, আমি কোথায়? আমার ঘরে, আমার বিছানায় শুয়ে আছো। সত্যি তো, এ তো একটা ঘরই বটে। আলো নেই তেমন, বোধহয় লণ্ঠন জ্বলছে। তার মধ্যেও দেওয়াল টেওয়াল গুলো বুঝতে অসুবিধে হয় না। আশ্চর্য, মাথার উপর একটা সিলিং ফ্যানও আছে। সুমনেরও সংজ্ঞা ফিরেছে। সে শুয়ে আছে সিঁটিয়ে, চোখ খুলেই বুঝে ফেলছে। ঘর ঘরে গলায় বলল, আমরা এখানে এলাম কি করে? বুড়ো মানুষটাকে খুব খাটিয়েছো, দুজনকে টেনে আনতে গিয়ে আমার ঘাম ছুটে গেছে। তোমরা আমায় দেখে এত ভয় পাচ্ছ কেন বলো তো? নাকি আমায় ভূত ভাবছো? একেই কি বলে ভৌতিক রসিকতা? ভূত বলে তাকে ভাবা হচ্ছে কেন? সুমন মরিয়া হয়ে বলল, কেন ঠাট্টা করছেন স্যার? আমরা জেনে গেছি। পার্থ বলল, হ্যাঁ স্যার, চেকার বাবু আমাদের বলে দিয়েছেন আপনি কে। কে চেকার বাবু? কালোদা নয় তো? ওভার ব্রিজের ওপর দাঁড়িয়েছিল। হ্যাঁ স্যার, উনি তো বললেন আপনি আসবেন আমাদের বাড়িতে নিয়ে, আসার জন্য পিড়াপিড়ি করবেন। আরে দূর বোকা, কালোদাই তো ভূত। 7 বছর আগে অপঘাতে মৃত্যু হয়েছে কালোদার। রানিং ট্রেনে উঠতে গিয়ে পা পেছলে পড়ে গিয়েছিল। ট্রেনে একেবারে দুয়াতখানা, এই খোড়ামারা স্টেশনেই। তারপর থেকে এই রাত বিরেতে লোককে ভয় দেখানোর জন্য দাঁড়িয়ে থাকে ওখানটায়। বেঁচে থাকার সময়ে যাত্রীদের উত্ত্যক্ত করতো খুব। মরে গিয়ে অভ্যাসটা যায়নি। ও, আপনি তাহলে সেরকম কিছু নন। সুমন সোজা হয়ে উঠে বসলো। ওহ, সত্যি এতক্ষণে আমাদের আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড় হয়েছিল। সাহসী পার্থ উঠে বসেছে, তবে তার এখনো ধন্দ যায়নি। ঝুলঝুল চোখে দেখছে গজালো দাঁতকে। সন্দিগ্ধ গলায় বলল, কিন্তু আপনার গলার আওয়াজটা তো। ম্যালেরিয়া ভুগে ভুগে হয়েছে ভাই। এক কালে ঘোড়া মারায় মশার খুব সুনাম ছিল তো, কামড়ালেই পেলা জ্বর। এখন আর সেই রামও নেই, অযোধ্যাও নেই। সেই সব পিনপিনে মশার কোথায় এখন? ঝোপঝাড় সাপ হয়ে গেছে। ঘরে ঘরে মশা মারা ধূপের উৎপাত, কত সব ট্যাবলেট বেরিয়ে গেছে। বুঝলাম, তা আপনার কোয়ার্টারটা এত অন্ধকার কেন? লোডশেডিং চলছে যে, ঘোড়া মারা এরকমই হয়। কারেন্টেই আছে, এই নেই। যাকে যাক, তোমরা নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়ো। কম্বলগুলো ভালো করে গায়ে টেনে নাও। কদাকার লোকটাকে আর তেমন কিংভূত কিমাকার লাগছিল না পার্থ সুমনের। চেহারা যেমনই হোক, লোকটা সত্যি বড় ভালো। নিজেদের বোকামির জন্য মনে মনে হাসিও পাচ্ছিল দুই বন্ধুর। আসল ভূতকে মানুষ ভেবে তারা কিনা এক জ্যান্ত মানুষকে ভূত ভেবে ফেলেছিল। ছ্যা ছ্যা। গজালো দাঁত লণ্ঠন নিয়ে বেরিয়ে যাওয়ার পর সুমন বলল, কি বিশ্বাস হলো তো ভূত আছে কি নেই? ওভারব্রিজের কালোদার কথা ভেবে গায়ে কাঁটা দিয়ে উঠল পার্থর। তবু জোর করে একটা তাচ্ছিল্যের সুর ফোটালো গলায়। দূর, ওটা কি একটা পাত্তা দেওয়ার মতো ব্যাপার? ঘুমিয়ে পড়, ঘুমিয়ে পড়। কম্বলের ওমে সুমনের চোখ জড়িয়ে গেল। 2 মিনিটের মধ্যেই পার্থরও নাক ডাকছে। মিশমিশে অন্ধকারে একটাই আওয়াজ, কনকনে ঠান্ডায় কাক ভরে ঘুম ভেঙে গেল সুমনের। চোখ রগড়ে উঠে বসতেই শরীর হিম। পাগলের মতো দুহাতে ঝাঁকাচ্ছে পার্থকে। জাগতে না জাগতেই পার্থর চক্ষু চড়ক গাছ। এ তারা কোথায়? রাত্রির সেই ঘর, বিছানা, কম্বল বেবাগ মিলিয়ে গেছে মহাশূন্যে। ঘোড়ামারা স্টেশনের সিমেন্টের বেঞ্চিতেই তো তারা শুয়ে আছে দুজনে, খোলা প্ল্যাটফর্মে। শুনতে থাকো গ্রাম বাংলার আরো কয়েকটি স্টেশনের ভুতুড়ে গল্প। তাহলে আজকের গল্পটা কেমন লাগলো? অসাধারণ গল্প।
ওইসব বাজে ডাক্তারদের ওরমই হওয়া উচিত। আজ তোদের সবাইকে বটতলার এই বাড়িতে আনার প্রধান উদ্দেশ্য তোদের সবাইকে গল্প শোনানো। শীতের এই সন্ধেতে গল্প ছাড়া কি জমে? আচ্ছা ঠিক আছে, তাহলে একটা ছোট গল্প তো শোনালাম, তাহলে শোন আরো একটা গল্প তোদের বলি। এটাও আমাদের গ্রামের বাড়ির গল্প। গ্রামের ভূতের গল্প ছাড়া শীতের রাত জমে না। তাহলে শোন এই গল্পটা। গল্পটা শুনেছিলুম ময়রা সিংহের মুখ থেকে। ময়রা সিংহ আমাদের গ্রামের লোক। তার আসল নাম নির্মল সিংহ। ময়রার কাজ করতো বলে লোকে তাকে ময়রা সিংহ বলতো। গ্রামের মধ্যে ছোটখাটো একটা মিষ্টির দোকানও ছিল তার। ময়রা সিংহ মরে যাওয়ার পর সে দোকান উঠে গেছে, তবে তার মুখে শোনা গল্পটা আজও মনে আছে আমার। আমাদের গ্রাম থেকে বেরুবার মুখে কুলির ধারে একটা বেলগাছে নাকি একটা ভূত থাকতো। ভূতটা কারো কোনো অনিষ্ট করতো না, কাউকে ভয় দেখাতো না। শুধু সন্ধ্যের পর গাছের ডালে বসে পা দোলাতো, আর সেই গাছতলা দিয়ে কেউ গেলেই তার মাথায় একটি লাথি মেরে দিত। দিনের পর দিন এই রকম ভুতুরে ব্যাপার নিয়মিত ঘটতো বলে ভয়ে সন্ধ্যের পর কেউ আর সে পথে পা বাড়াতো না। কেননা বেলগাছটা ছিল কুলির ধারেই, এবং বেলগাছের যে ডালে ভূতটা থাকতো সেই ডালটা ছিল কুলির ওপর ঝুঁকে। তাই কুলি ছেড়ে অন্য পথেই লোকজন যাতায়াত করত। ভূতটাকে তাড়াবার জন্য গায়ের লোকেরা অনেক চেষ্টা করেছিল, কিন্তু কিছুতেই কিছু হয়নি। ওঝা গুনিন ডেকে নানা রকম ক্রিয়াকলাপ করেও তাড়ানো যায়নি ভূতটাকে। অনিষ্ট হওয়ার ভয়ে গাছটাকে কেটে ফেলতেও সাহস করেনি কেউ। এই রকম যখন অবস্থা, তখন একটি আগুরিদের একটা লোক ঠিক করলো যেমন করেই হোক ভূতটাকে ফাঁদে ফেলে সে জব্দ করবে। লোকটার নাম মৃত্যুঞ্জয়, ডাক নাম মৃত্যুন। সে ছিল যেমন বলবান তেমনি সাহসী। কথাই বলে সাতটা এঁড়ে গরুর যা শক্তি, একজন আগুরির গায়ে সেই রকম শক্তি। তাই মৃত্যুনের কথাটা হেসে উড়িয়ে দিল না কেউ। দু একজন জিজ্ঞাসা করল, কি রে, কি করবি শুনি? মৃত্যুন বলল, শুনেছি গরুর দড়িতে ভূত নাকি বাঁধা পড়ে, সেই গরুর দড়ি দিয়েই ভূতটাকে আমি বাঁধবো। এই বলে ভূতটাকে কায়দায় ফেলবার জন্য মৃত্যুন আরো দু একজনকে সঙ্গে নিয়ে তোড়জোড় শুরু করে দিল। তারপর একদিন রাত্রিবেলা শুরু হলো তাদের ভূত ধরার অভিযান। ময়রা সিংহের দোকানটা ছিল ঘাঁটি। দোকানে খাওয়া দাওয়ার জন্য লুচি, মন্ডা ইত্যাদি তৈরি হতে লাগলো। মৃত্যুন বলল, এইবার শুরু হোক আমাদের কাজ, কিন্তু এই কাজের জন্য চাই একটা শক্ত দড়ি আর দুটো তেজি বলদ। একজন বলল, দড়ি তো জোগাড় হয়েছে, কিন্তু বলদ এখন কোথায় পাই? কারো কাছ থেকে চেয়ে নিয়ে এসো। কিন্তু ভূতের সঙ্গে বোঝা পড়ার জন্য বলদ দিতে কি রাজি হবে কেউ? মৃত্যুন কিছুক্ষণ চুপ করে কি যেন ভাবলো, তারপর বলল, কেউ না দেয় কোথাও থেকে চুরি করেও আনতে হবে। তাই হলো, চুরি করেই আনা হলো। পুবপাড়া থেকে লুকিয়ে একজনের বলবান দুটো বলদ নিয়ে আসা হলো। তারপর শুরু হলো আসল কাজ। একটা দড়ির মাঝখানে ফাঁস তৈরি করে দড়ির দুদিকের খুঁট দিয়ে বলদ দুটোকে বেঁধে ফাঁসটা মাথার ওপর ধরে মৃত্যুন একা চলল কুলি ধরে সেই গাছতলার দিকে। ভূতটা তখন নিজের মনে গাছের ডালে বসে পা দোলাচ্ছিল। এমন সময় মৃত্যুন এসে পড়ল সেই গাছতলায়। যেই না এসে পড়া অমনি মাথার পোকা নড়ে উঠল ভূতটার। সে করল কি, তার স্বভাব মতো মৃত্যুনের মাথার ওপর মেরে দিল এক লাথি। মৃত্যু তো এই রকমই চেয়েছিল। ভূতটা তার মাথায় লাথি মারার সঙ্গে সঙ্গেই ফাঁসটা টেনে দিল সে। তারপর আর কোনো দিকে না তাকিয়ে চোঁচা দৌড় দিয়ে উঠল এসে ময়রা সিংহের দোকানে।
সেখানে মৃত্যুনের জন্য যারা অপেক্ষা করছিল, মৃত্যুন তাদের নিজের কীর্তির কথা বলে সকলের সঙ্গে হাতে হাত মিলিয়ে খেতে লাগলো লুচি, মন্ডা ইত্যাদি। ওদিকে ভূতটাও তখন গরুর দড়িতে বাঁধা পড়ে বেশ রীতিমতো জব্দ হয়ে গেছে। গরুতে ভূত চেনে, ওরা নাকি অশরীরী হলেও ভূতকে দেখতে পায়। তাই তাদের দড়িতে একটা আস্ত ভূতকে বাঁধা পড়তে দেখে বলদ দুটো তো ভয়ানক হাঁক ডাক করে ছুটোছুটি করতে লাগলো। একই দড়ির দুদিকের খুঁটে বলদ দুটো বাঁধা, মাঝের ফাঁদে আটকে রইল ভূত। বলদ দুটো ভয় পেয়ে যত ছোটে, তাদের টানাটানিতে ভূতের বাঁধনটা তত বেশি শক্ত হয়। এইভাবে প্রায় সারা রাত ধরেই হাঁক ডাক ও ছুটোছুটি চলতে থাকে। সারা গ্রাম তোলপাড় হয়। মৃত্যুনও তার লোকজনের ময়রা সিংহের দোকানে বসে সব শোনে। বলদ দুটো কখনো এ পাড়ায় কখনো ও পাড়ায় ছুটোছুটি করে বেড়ায়। তাদের ডাক কখনো খুব কাছ থেকে শোনা যায়, কখনো বা শোনা যায় দূর থেকে। ক্রমে এক সময় আর শোনাই যায় না তাদের ডাক। রাত্রি তখন শেষ হয়ে আসছে। মৃত্যুন তার লোকেদের বলে, এবার তো একবার দেখতে হয়, কেননা ভূতটা কি অবস্থায় আছে দেখে যাদের বলো তাদের ফেরত দিয়ে আসতে হবে, তো না হলে কাল সকালে জানাজানি হয়ে গেলে পাড়ায় পাড়ায় দাঙ্গা বেঁধে যাবে। একজন বলল, এই অন্ধকারে কোথায় খুঁজবো? একটা আলো নিয়ে চলো না দেখি সবাই মিলে। মৃত্যুনের কথা মতো একটা লণ্ঠন নিয়ে সবাই চলল বলদ খুঁজতে। এদিক সেদিক করে নানা দিক খুঁজে একসময় তারা গ্রামের প্রান্তে গিয়ে হাজির হলো। গ্রামের প্রান্তে চাঁদের পুকুর নামে একটা পুকুর আছে। ওরা দেখলো সেই পুকুরের পাড়ে একইভাবে বাঁধা অবস্থায় বলদ দুটো শুয়ে শুয়ে হাঁপাচ্ছে, আর তাদের দড়ির ঠিক মাঝখানে ফাঁসে বাঁধা রয়েছে একটা আটপোড়া কাঠ। এই কাঠটার মধ্যেই যে ভূতটা ভর করেছিল তাতে আর সন্দেহ রইল না কারো। তাই সকলে মিলে তক্ষুনি ভালো করে পুড়িয়ে ফেললো কাঠটাকে। তারপর কাঠ পোড়ার সমস্ত ছাই চাঁদের পুকুরের জলে বিসর্জন দিয়ে বলদ দুটোকে যথাস্থানে পৌঁছে দিয়ে এলো। ভূতের উৎপাতও বন্ধ হয়ে গেল সেদিন থেকে। গায়ের লোকেরা আবার নিশ্চিন্ত হয়ে সেই পথে চলাফেরা করতে লাগলো। গঙ্গা এ নামে ভারতের কোটি কোটি হিন্দুর মনে যে ভাবের উদয় হয়, পৃথিবীর আর কোনো দেশের আর কোনো নদীর নাম শুনে আর কোনো জাতির মনে সে ভাব জাগে না। খ্রিস্টানদের জর্ডন নদীর মহিমাও গঙ্গা মাহাত্ম্যের কাছে ম্লান হয়ে যায়। মিসিসিপি, অ্যামাজন, সেন্ট লরেন্স, ম্যাকেঞ্জি, লা প্লাটা, নাইল, কঙ্গো, অ্যামুর, ভোলগা প্রভৃতি পৃথিবীর আরো অনেক নদ নদী গঙ্গার চেয়ে আকারে বড় হলেও সম্মানে বড় নয়। আদি গঙ্গা তো সামান্য একটুখানি গঙ্গার খাল, কিন্তু নামের গুণে তারও আদর কত। অথচ আসলে গঙ্গা হয়েও বিভিন্ন নামে ডাকা হয় বলে অত বড় পদ্মা নদীও এত বেশি পূজার ফুল ও ফলমূলের নৈবেদ্য পায় না। সত্যি নামের গুণে অধম তরে যায়। গঙ্গা তীরে যারা বাস করবার সৌভাগ্য পায়, ভারতের অগঙ্গা দেশের লোকেরা তাদের ভাগ্যবান বলে মনে করে। গঙ্গাকে দেখলেই হিন্দুর প্রাণ আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে। কিন্তু সময়ে সময়ে এই গঙ্গার ধারে গেলেও মনে যে আনন্দের ভাব জাগে না, আপনারা কি তা বিশ্বাস করতে পারবেন? আমি প্রায় ডায়মন্ড হারবারে যাই গঙ্গার বিশাল রূপ দেখতে। হরিদ্বার, এলাহাবাদ, বিন্ধ্যাচল, বেনারস, চন্দননগর ও কলিকাতা প্রভৃতি আরো অনেক জায়গা থেকে আমি গঙ্গার ভিন্ন ভিন্ন রূপ দেখেছি, কিন্তু ডায়মন্ড হারবারে গঙ্গার ভিতরে অন্য সব রূপ তলিয়ে যায়। অপূর্ব তার বিশালতা, ভীষণ বললেও চলে। এ গঙ্গার তুলনা খুঁজলে সমুদ্রের কথাই মনে পড়ে।
ডায়মন্ড হারবারকে পিছনে রেখে তীরে গিয়ে বসলে চোখে পড়ে কেবল আকাশের অসীমার তলায় ওপারের লুপ্তপ্রায় সামান্য তটরেখা এবং বিরাট এক উচ্ছ্বসিত ও তরঙ্গিত জলের জগৎ। আর একদিকে মুখ ফেরালে অনন্ত জলরাশির ভিতরে এতটুকু তটরেখাও আর দেখা যায় না। অতুল অপূর্ব আশ্চর্য। কে বলবে এই গঙ্গায় হিমালয় হয়ে যায় এতটুকু নালার মতো? এইখানে একদিন শেষ রাতে আমি গঙ্গাকে দেখতে গিয়েছিলুম। ঠিক দেখতে গিয়েছিলুম বললেও ভুল করা হয়, কারণ সে রাতে কালো আকাশে চাঁদের চিহ্ন পর্যন্ত ছিল না। থমথম করছে নিশুত কালো রাত। তার অন্ধকার গর্ভে পৃথিবীর সমস্ত দৃশ্য যেন ফতুর হয়ে হারিয়ে গিয়েছে। দেখবো আর কি, কিছুই দেখা যায় না। পিছনে ফিরলে শুধু নজরে আসে দূরে ডাক বাংলোর দ্বিতল থেকে ম্লান আলোকের একটুখানি শিখা মাত্র, এবং কানে আসে অনেক কিছুই। একটানা ঝিঝির কান্না, বাদুড়ের ডানার ঝটপটি, পেঁচার কর্কশ ধমক, অন্ধকারে নিষ্পেষিত বনস্পতির দীর্ঘশ্বাস, শৃগালের দ্রুত পদধ্বনি, সুদূর থেকে কুকুরদের ভীত চিৎকার এবং আরো অনেক স্পষ্ট অস্পষ্ট অজানা শব্দের সঙ্গে বিশাল গঙ্গার বিরাট কোলাহল। মহাসাগরের কাছ থেকে গঙ্গা যেন তার বুকচাপা গর্ভ যন্ত্রণার দিক বিদিক ব্যাপী গম্ভীর চিৎকারকে এখানে চুরি করে এনেছে। সে কোলাহল নিবিড় অন্ধকারের ভেতর দিয়ে আমার প্রাণে অজ্ঞাত এক আতঙ্কের বার্তা বহন করে আনলো। আমার মনে হলো পৃথিবী যেন আসন্ন মৃত্যু যন্ত্রণায় ছটপট করতে করতে ক্রন্দন করছে। প্রলয়ের পূর্ব মুহূর্তে নিখিল জীবের সৃষ্টিব্যাপী যে হাহাকার জেগে উঠবে, এ যেন তারই ধ্বনিময় ইঙ্গিত। বিশ্বের যত অবিচার, ব্যভিচার, দুর্ভিক্ষ, মরক, রোগ, শোক আর দারিদ্র্যের যন্ত্রণা যেন এখানে আর্তধ্বনির তরঙ্গের পর তরঙ্গ তুলে বয়ে যাচ্ছে আর বয়ে যাচ্ছে। চর্মচক্ষে শব্দের রূপ দেখা যায় না, কিন্তু মন দিয়ে তার প্রত্যেকটি রেখা অনুভব করা যায়। অদৃশ্য আকাশের আধার পটে অন্ধ শব্দের তিমির তুলি কালোর উপরে কালো ছবি এঁকে চলেছে। বিভৎস সব শব্দময় দানব মূর্তি ফুটে উঠছে। প্রত্যেক মূর্তিই কালবৈশাখীর আঁধির মতো, নিষ্ঠুর নিয়তির দুঃস্বপ্নের মতো পাক সাটকে হু হু হাওয়ায় কুণ্ডলি পাকিয়ে ইহলোক থেকে পরলোক, পরলোক থেকে ইহলোকে আনাগোনা করছে। প্রত্যেকেরই চোখে হিংসার হত্যা উল্লাস, প্রত্যেকেরই মুখে খোদিত বিকৃত ভঙ্গি, প্রত্যেকেরই হাবে ভাবে জীবন্ত ধরনীর বিরুদ্ধে প্রচন্ড অভিযোগ। বেশিক্ষণ সেদিন গঙ্গার কাছে বসে থাকতে পারিনি। কলকাতার রোজ সন্ধ্যার সময়ে গঙ্গার জলস্রোতের পাশে জনস্রোত বইতে থাকে। পথে দলে দলে স্ত্রী পুরুষ বেরিয়ে বেড়াচ্ছে। এখানে ওখানে দলে দলে লোক জটলা ও হল্লা করছে। দলে দলে চানাচুরওয়ালা চেঁচাতে চেঁচাতে কান কালা করে দিয়ে যাচ্ছে, চানাচুর নেবে গো, চানাচুর। এবং ঘাটে ঘাটে কণ্ঠহীন নরগর্ধবরা প্রাণপণে গান গাইবার মিথ্যা চেষ্টা করছে। এই শেষোক্ত শ্রেণীর জিবরা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর। বাগবাজার থেকে হাওড়ার পোল পর্যন্ত কলকাতার গঙ্গা তীরেই সর্বত্র এদের ভয়াবহ অস্তিত্বের ধাক্কা সামলাতে সামলাতে প্রাণ ওষ্ঠাগত হয়। সারা শহরে গান গাইতে জানে না এমন যত বেসুরো বেতাল লোক আছে, এবং বাড়িতে বসে গান গাইবার উপক্রম করলেই পাড়ার লোকেরা লাঠি নিয়ে যাদের কণ্ঠ রোধ করবার চেষ্টা করে, তারা প্রত্যেকেই গঙ্গার ধারে পালিয়ে এসে টান ধরে লোকের সান্ধ্য ভ্রমণকে বিষাক্ত করে তোলে। এদের জন্য আলাদা আইন হওয়া উচিত। এমনই সব নানান উপদ্রব থেকে আত্মরক্ষা করবার জন্য আমি গঙ্গার ধারে বেড়াতে যাই রাত 12টার পর। তখন গঙ্গা তীরের গাইয়েরা পর্যন্ত ঘুমোতে যায়।
যদিও মাঝে মাঝে এক একজন নাচরবান্দা গাইয়েকে আমি রাত 12টার পরেও গঙ্গার ঘাটে আবিষ্কার করেছি। চারিদিকে তখন জনতার সাড়া থাকে না। ওপারে দেখা যায় সব বাঁধা, রাত জাগা কলকারখানার সুদীর্ঘ বৈদ্যুতিক আলোর মালা। মাঝে মাঝে যেখানে সে মালা ছিঁড়ে গেছে সেখানে জেগে রয়েছে খানিকটা করে অন্ধকার। পূর্ণিমার চাঁদও সে অন্ধকারকে মুছে দিতে পারে না। দিনের আলো ফুটলে বোঝা যায় সে খণ্ড খণ্ড অন্ধকারগুলো নীল বন ছাড়া আর কিছুই নয়। এখানেও গভীর নিশীথে বসে বসে শুনি গঙ্গা যা বলতে চায় তা আনন্দের রূপকথাও নয়, শান্তির বাণীও নয়। ও কল বেদনার গানে ছন্দে ছন্দে জাগে যেন শঙ্কাহীন অশান্ত আত্মার আর্ত কলরব। আমি ভূতের ভয় করি না, ভূতও মানি না, তবু আমার মনে হয় রাত্রে গঙ্গার অশ্রান্ত তরঙ্গ দোলায় দুলে দুলে অশরীরা যেন শরীরী মানুষের সঙ্গে কানাকানি করতে চায়। আজ পর্যন্ত হাজার হাজার যত অভাগা ভ্রান্ত ব্যর্থ শান্তির খোঁজে এই ঠান্ডা জলের স্রোতে শেষ ডুব দিয়েছে, তারা যেন আবার নতুন করে পৃথিবীর বাসিন্দার কাছে অভিশপ্ত আত্মার চিরন্তন অশ্রু জলের কাহিনী বলতে চায়। আকাশে সেদিন একটুখানি চাঁদের ফালি জ্বালা ছিল। গঙ্গা জলে তারই সামান্য ছায়া চিকচিক করছে। কুৎসিত নারীরা অলংকারের মতন এটুকু চন্দ্রলেখা সমান ব্যর্থ, কারণ কালো রাতের ঘোমটাতে তা স্বচ্ছ করে না। যে জায়গায় বসে আছি তার নাম বিচালি ঘাট। একতলা কি তার চেয়েও উঁচু বড় বড় খরবোঝাই নৌকাগুলো গায়ে গা দিয়ে দাঁড়িয়ে আছে, আশেপাশে আবছায়া সৃষ্টি করে। সামান্য আলোর আভায় তাদের নৌকা বলে চেনাই যাচ্ছে না। মনে হচ্ছে গঙ্গা তীরে যেন অগুন্তি কুড়ে ঘর নিয়ে একখানা ঘুমন্ত গ্রাম রাত আধারে আড়ষ্ট হয়ে আছে। ওই ভাসমান গ্রামের তলায় অলিগলির ভিতরে গঙ্গা জল ঢুকে কত রকম রহস্যময় ভীতিকর শব্দ তুলছে। দিনের বেলায় তো ওখানে ওরকম শব্দ শোনা যায় না। রাত্রে যারা ঘুমোয় না, অন্ধকারে যাদের অদৃশ্য চোখে দৃষ্টি জাগে, তারাই কি এখন ওখানে সাঁতার খেলা খেলতে এসেছে? এক একটা অলিগলিতে জল ঢুকে অমন গো গো আওয়াজ করছে কেন? ওদের ভয়াবহ হাত পায়ের তাড়নায় গঙ্গাও কি ভয়ে ব্যথায় কাতরে উঠছে? রাত যত বাড়ে, পৃথিবীর ঘুম যত গাঢ় হয়ে ওঠে, মানুষের সাড়া যখন আর কখনো শুনতে পাবো না বলে সন্দেহ হয়, কোষ্ঠী পাথরের মতো কালো অন্ধকারের গর্ভে বন্দি জলকল্লোলের অপার্থিবতা মনকে তখন একেবারে পঙ্গু ও আতুর করে তোলে। চাঁদের ফালি অত্যন্ত অসহায়ের মতো টিপটিপ করছে। সে জানে তাকে চাঁদের ফালি বললেও চাঁদকে অপমান করা হয়। সে যেন স্বর্গ থেকে বিতাড়িত চাঁদের হীন হাস্যকর অক্ষম অনুকরণ, কিংবা চাঁদের শত্রু রাহুর দন্ত বিকাশ। ওই তুচ্ছ আলোর আভাস গঙ্গা জলের আবর্তকে ভয় মাখা করে তুলেছে। মনে হচ্ছে গঙ্গা স্রোতের সঙ্গে সঙ্গে যেন সন্দেহজনক ছায়াময় কি সব ভেসে যাচ্ছে, যেন তারা জ্যান্ত না হলেও মৃত নয়, যেন তারা আমাকেও তাদের কাছে যাবার জন্য ইশারা করছে। ওই রকম কি একটা অস্পষ্ট বস্তু আমার দিকে ভাসতে ভাসতে এগিয়ে আসছে। এক একটা ঢেউয়ের ধাক্কায় বস্তুটা যেন কোনো জীবন্ত দেহের মতো উপরে ভেসে উঠেই আবার ডুবে যাচ্ছে। একদৃষ্টে তার দিকে তাকিয়ে রইলুম। বস্তুটা একেবারে তীরের কাছে এসে থামল। ভালো করে দেখবার চেষ্টা করেও কিছুই বুঝতে পারলুম না। আমার চোখের ভ্রম কিনা জানবার জন্য নিচে নেমে গেলুম। দেশলাইয়ের একটা কাঠি জ্বাললুম এবং এক মুহূর্তেই তার সমস্তটা দেখতে পেলুম। একটা মৃতদেহ তার দুটো মরা চোখ খুলে আমার দিকে তাকিয়ে আছে। ঢেউয়ের ধাক্কায় জীবন্ত এক মরা। ভয়ানক দ্রুত পদে ঘাটের উপরে উঠে এলুম। আর এক রাতে গঙ্গার এক ঘাটে চুপ করে বসে আছি। সেদিনও গঙ্গা ছাড়া আর কেউ নিশিথিনীর নিদ্রা ভঙ্গ করছে না।
আকাশে প্রতিপদের চাঁদ আছে, কিন্তু ভাদ্র মাসের খণ্ড খণ্ড মেঘের গণ্ঠনে আকাশের চাঁদ মুখ ঘন ঘন ঢেকে যাচ্ছে। গঙ্গা জলের উপরে বারে বারে আলো আঁধারের অভিনয়। ঘাটের ধারে অনেকগুলো নানা আকারের নৌকা বাঁধা রয়েছে, কিন্তু দাঁড়ি মাঝিরা এখন নৌকার ভিতরে, হয়তো কেউ আর জেগে নেই। নিস্তব্ধতার সঙ্গে গঙ্গা কি কথা কইছে, অনেকক্ষণ ধরে তা বোঝবার চেষ্টা করলুম। এর মধ্যে কখন একখানা বড় মেঘ এসে আকাশকে প্রায় গ্রাস করে ফেলেছে, কিছুই টের পাইনি। হঠাৎ একেবারে মুষলধারে বৃষ্টি নামলো। তাড়াতাড়ি উঠে দাঁড়ালুম, কিন্তু কাছে কোথাও মাথা গোজবার ঠাঁই পেলুম না। ঘাটের পাশেই বাঁধা ছিল একখানা পানসি, তার উপরেই গিয়ে উঠলুম। পানসির ভিতরে অন্ধকার, দাড়ি মাঝিরা সেখানে নিশ্চয়ই ঘুমোচ্ছে। নিরুপায় হয়ে তারই ভিতরে ঢুকে পড়লুম। তাদের ঘুম তবু ভাঙল না, কারণ কারোরই সাড়া নেই। সারাদিনের পরিশ্রমের পর বেচারীরা গভীর নিদ্রায় অচেতন। তাই আমিও তাদের ঘুম ভাঙাবার চেষ্টা করলুম না। এক কোণে বসে বৃষ্টি থামার অপেক্ষায় রইলুম, কিন্তু সেদিনকার এই একগুঁয়ে বৃষ্টি কিছুতেই থামবার নাম করল না। গঙ্গা জলের উপরে ক্রমাগত ঝরঝর জল ঝরার একঘেয়ে শব্দ শুনতে শুনতে আমার চোখে কেমন তন্দ্রার ঘোর এলো। সে ভাবটাকে তাড়াবার জন্য একটা সিগারেট মুখে দিয়ে দেশলাইয়ের কাঠি জ্বালালুম। এবং সেই আলোতেই দেখলুম পানসির ভিতরে জনপ্রাণীও নেই। আশ্চর্য হলুম না, নৌকার লোকেরা হয়তো কোনো কাজে কাছেই কোথাও গিয়েছে, বৃষ্টি ধরলেই ফিরে আসবে। সিগারেট ফুরিয়ে গেল, কিন্তু আকাশে জলের ভান্ডার তবু ফুরালো না। আবার তন্দ্রা এলো। এবারে আর জাগবার চেষ্টা না করে পানসির ভিতরে দুই পা ছড়িয়ে দিয়ে ধীরে ধীরে ঘুমিয়ে পড়লুম। কতক্ষণ ঘুমিয়েছিলুম জানি না, কিন্তু ঘুম যখন ভাঙল বৃষ্টি তখন থেমে গিয়েছে। আকাশে আবার চাঁদ উঠেছে। তারপরেই মনে হলো নৌকা যেন চলছে। পানসির বাইরে চাঁদের আলো, ভিতরেও জানলা দিয়ে আলো এসে পড়েছে, কিন্তু ভিতরে বাইরে কোথাও দাঁড়ি মাঝিরা কেউ নেই। অথচ নৌকা শুদ্ধ আমি একেবারে মাঝ গঙ্গায় এসে পড়েছি। প্রথমে ভাবলুম ঝোড়ো হাওয়ায় বা অন্য কোনো গতিকে বাঁধন খুলে গিয়ে নৌকাখানা স্রোতের মুখে আপনি ভেসে চলেছে, কিন্তু তারপরেই ভালো করে দেখে বুঝলুম নৌকা স্রোতের মুখে ভেসে যাচ্ছে না, যাচ্ছে স্রোতের টান এড়িয়ে সোজা গঙ্গার এপার থেকে ওপারের দিকে। ঠিক যেন অদৃশ্য হাতের হাল আর দাঁড় ধনুক থেকে নিক্ষিপ্ত বানের মতো নৌকাখানাকে সিধে একদিকে বইয়ে নিয়ে চলেছে। এও কি সম্ভব? আমি কি দুঃস্বপ্ন দেখছি? তাড়াতাড়ি বেরিয়ে এলুম। কোথায় দাঁড়ি, কোথায় মাঝি? দাঁড়ের কোনোই শব্দ নেই, কিন্তু নৌকার গতি ওপারের দিকে। আমি আগেও বলেছি ভূত আমি মানি না। চোখের সামনে কোনো ছায়া দেহ দেখছি না, কিন্তু এ কি ব্যাপার? কেমন যেন একটা অজানা ভয়ে সর্বশরীর আচ্ছন্ন হয়ে গেল। কি করি? পানসির ভিতরে গিয়ে বসবো? না না, যদি ঢুকে দেখি ভিতরটা এখন আর নির্জন নয়, যদি আমার পাশে অন্য কেউ এসে ধূপ করে বসে পড়ে। পানসি তখন মাঝ গঙ্গা পেরিয়ে এসেছে। নৌকার হাল শূন্যে উঁচু হয়ে আছে, দাঁড়গুলো পাতাটনের ওপর পড়ে আছে, কিন্তু নৌকার তীব্র গতির মুখে দুধারে কলকল করে জল কাটার শব্দ হচ্ছে। মানুষের বদলে নৌকার উপরে আমি যদি কতকগুলো অমানুষী স্বচ্ছ ছায়ামূর্তিও দেখতাম, তাহলেও আমার মনে বোধহয় একটা অস্বাভাবিক আতঙ্কের সঞ্চার হতো না। তাহলে হয়তো একটা কোনো হদিশ পেতুম। মানুষ হোক অমানুষ হোক, নৌকা কেউ চালাচ্ছে বলে অনেকটা আশ্বস্ত হতে পারতুম। কিন্তু এই যে অদৃশ্য নীরব আত্মার অস্তিত্ব আমার চারিদিকে অনুভব করছি, যারা আমার খুব কাছে থেকেও চোখের আড়াল হয়ে আমাকে নিঃশব্দে নিরীক্ষণ করছে, তাদের সহ্য করা অসম্ভব। আমি আর অগ্রপশ্চাৎ ভাবলুম না, এক লাফে ঝাঁপিয়ে পড়লুম গঙ্গার বুকে। ভালো সাঁতার জানি।
খানিকক্ষণ পরে কলকাতার এক ঘাটে এসে উঠলুম। যতক্ষণ সাঁতার দিয়েছি খালি ভয় হয়েছে, পানশিখানা যদি আবার আমাকে তুলে নিতে আসে। পরদিন বেলা থাকতে আবার গঙ্গার ঘাটে গিয়ে হাজির হলুম। কালকের মতো ঘাটের পাশেই একখানা পানশি বাঁধা আছে। একজন দাড়িকি মাঝি পানশির ধারে পা ঝুলিয়ে বসে জাল বুনছে। আমি জিজ্ঞাসা করলুম, বাপু বলতে পারো কাল রাতে এখানে কার পানশি বাঁধা ছিল? আমারই পানসি হুজুর। কিন্তু পানশিতে তোমরা কেউ ছিলে না? না হুজুর, ছিলুম না। শনিবার রাতের বেলায় এ পানসিতে আমরা কেউ থাকি না। থাকো না কেন? লোকটা চুপ করে রইল। আমি বললুম, আমার কাছে লুকিও না, কাল হঠাৎ বৃষ্টি এসে পড়াতে আমি ওই পানশির ভিতরে গিয়ে বসেছিলুম। তোমরা কেউ ছিলে না, তবু পানশিখানা আমাকে নিয়ে ওপারে ভেসে যাচ্ছিল। এর মানে কি? লোকটা খানিক ইতস্তত করে বলল, আগে হুজুর, যখন জেনেছেন তখন বলতে আর দোষ কি? শনিবারে পানসির ওপরে ভর হয়। ভর হয়? হ্যাঁ হুজুর, আমরা বেঁধে রাখলেও সকালে উঠে দেখি পানশিখানা ওপারে গিয়ে পৌঁছেছে। বরাবরই ওই রকম হয়? না হুজুর, মাস চারেক আগে এক শনিবারে গঙ্গা পার হওয়ার সময়ে কালবৈশাখীতে আমাদের নৌকা উল্টে যায়। 3 জন লোক জলে ডুবে মারা পড়ে। তারপর থেকেই প্রতি শনিবারে এই ব্যাপার হয় হুজুর।